আন্ডারস্ট্যান্ডিং ফিক্সড ইনকাম রিস্ক অ্যান্ড রিটার্ন। যখন বলবো খুব ভালোভাবে মনোযোগ দিবেন, হ্যাঁ, একটু সাইড টক করেন না, খেয়াল করেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। So understanding fixed income risk and return খুবই ইম্পর্টেন্ট। If you don't understand the risk and return of fixed income, CFA পাস হবে না, লেভেল 1 হয়তো পাস হবে, কিন্তু বাকি লেভেলগুলো পাস করতে পারবেন না। কারণ কি, উইদাউট গোয়িং থ্রু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফিক্সড ইনকাম, it will be very difficult, because fixed income is a big part of CFA program, and fixed income and derivatives are very related. এটা না বুঝলে ওইটাও বোঝা যায় না। সো এখানে আন্ডারস্ট্যান্ডিং ফিক্সড ইনকাম, YTM, সোর্সেস অফ রিটার্ন, ইন্টারেস্ট বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে, এগুলো আরো অনেক ব্রডার টপিক আসবে পরে। ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স, তাহলে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। সো গিভ হাইয়েস্ট ইম্পর্টেন্স অন দিস টপিক। এখানে আমরা কয়েকটা অঙ্ক করে রিস্ক রিটার্ন বোঝার চেষ্টা করব, দেন উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইনটিউশন। এক্সাম্পল 1 দেখেন, এখানে একটা ইনভেস্টরের কথা বলছে। ইনভেস্টরটা কেমন? বাই অ্যান্ড হোল্ড। একটা বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর কি করে? একটা বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর যখন ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, ও বন্ডটা কিনে বসে থাকে, কুপন পায়, ম্যাচুরিটি প্রিন্সিপাল পায়, দ্যাটস ইট। ওরা তখন কাজ নেই। ও লস হয় কখন? যদি বন্ডটা ডিফল্ট করে। আদার দ্যান দ্যাট ও একটা রিটার্ন, কোনো লস হয় না, ব্যাপারটা ঠিক না, হতে পারে, বাট দ্য থিং ইজ সেই লসটা হচ্ছে তার টার্গেট যা, সেখান থেকে হয়তো কম বেশি রিকোয়ার্ড রিটার্ন নাও পাইতে পারে। সো মূল আইডিয়াটা হচ্ছে, সে যে রিটার্নটা পাবে কি কি ফর্মে পাবে একজন বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর? সে রেগুলার বেসিসে কুপন পাবে, কুপন ইজ এ সোর্স অফ রিটার্ন। আর কি পাবে? কুপনগুলোকে সে রিইনভেস্ট করবে, তাহলে সেইটা একটা সোর্স অফ রিটার্ন। কুপন রিইনভেস্টে কিছু ইনকাম হবে। আর কি হবে? ম্যাচুরিটিতে সে প্রিন্সিপাল পাবে 100 টাকা। যদি সে বন্ডটা ডিসকাউন্টে কিনে থাকে, তাহলে তার ক্যাপিটাল গেইন হবে। যদি সে বন্ডটা প্রিমিয়ামে কিনে থাকে, তাহলে তার কি হবে? ক্যাপিটাল লস হবে। আর যদি সে পারে কিনে থাকে, তার ক্যাপিটাল গেইন বা লস হবে না। তাহলে একটা বন্ড থেকে আমার সোর্সেস অফ রিটার্ন কয়টা? 3টা। কুপন, রিইনভেস্টমেন্ট ইনকাম, আর কি ক্যাপিটাল গেইন অথবা লস। এর মধ্যে সবচেয়ে বড় কম্পোনেন্ট কোনটা? কুপন, অ্যাসিউমিং ইটস এ কুপন পেইং বন্ড, রাইট? আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা দেখি। এই অঙ্কে বলছে একটা ইনভেস্টর 10 বছরের একটা বন্ড কিনছে। কুপন কত? 8%, অ্যানুয়াল কুপন। কত প্রাইসে কিনছে? 85.503075 পার 100, মানে বন্ডের পার হচ্ছে 100। আমি কিনলাম কত? 85.503075। তাহলে বন্ডের YTM টা কত? আমরা ক্যালকুলেট করতে পারবো না? সবাই ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলেন। এন কত হবে? 10। পিভি কত হবে? নেগেটিভ 85.503075। পিএমটি কত হবে? 8। ফিউচার ভ্যালু কত হবে? 100। সলভ করব, সিপিটি আই বাই ওয়াই, নাম্বারটা আসছে 10.40। এটাকে আমরা কি বলি? এই 10.40 কে আমরা কি বলি? YTM, ইন্টারনাল রেট অফ রিটার্ন। বন্ড মার্কেটে এটাকে আমরা বলি কি? YTM। তার মানে হচ্ছে, যদি আমি বন্ডটা আজকে 85.503075 এই প্রাইসে কিনি, ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, এন্ড প্রতি বছরে যে 8 টাকা করে পাবো, এটাকে যদি 10.4% রেটে রিইনভেস্ট করতে পারি, তাহলে আমার টোটাল যে ইয়ারলি রেট অফ রিটার্ন আসবে আগামী 10 বছরের জন্য, সেটা হবে কি? 10.4%। সো আমরা এই যে 10.4% যে হলো, এইটাকে আমরা একটু ডিকম্পোজ করি কিভাবে হলো, দি সোর্সেস অফ রিটার্ন নিয়ে। তাহলে আমরা বলছিলাম আমাদের সোর্সেস অফ রিটার্ন কয়টা? 3টা। নাম্বার 1 কি? কুপন। তাহলে কুপন থেকে আমার কত টাকা আসবে? কুপন থেকে আমার আসবে প্রতি বছরে 8 টাকা। কত বছরের জন্য ইনভেস্ট করছি? কত বছরের বন্ড? 10 বছর। তাহলে কুপন থেকে আমার টোটাল রিটার্ন কত হবে? 80। আমরা রিটার্ন চিন্তা করছি, আমার লাভ কত হবে। ওকে, সো 10 বছরে আমার টোটাল
কত টাকা কুপন আসবে 80। ওকে, আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করবো ফার্স্টে, দেন আমরা ওই পার ইয়ার রিটার্ন ক্যালকুলেট করব। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমরা ক্যাপিটাল গেইন কুপন থেকে রিইনভেস্টমেন্ট ইনকামটা বের করে ফেলি। সো রিইনভেস্টমেন্ট ইনকাম বের করার জন্য আমাকে কুপনগুলো কি করতে হবে, রিইনভেস্ট করতে হবে। প্রতি বছরে আমি কুপনটা রিইনভেস্ট করবো, রাইট? তাহলে পিএমটি তে চলে যাবে 8, যেটা আপনার ক্যালকুলেটরে অলরেডি পিএমটি তে 8 আছে, কিন্তু যেহেতু এটা আমরা ইনভেস্ট করবো সো নেগেটিভ সাইন দিয়ে দাও, পিএমটি তে 8 নেগেটিভ দিয়ে দাও। কেন 8 নেগেটিভ দিবেন বুঝছেন তো? কারণ এই 8 টাকা আমি কি করব, ইনভেস্ট করব। সো পিএমটি তে 8 হবে কি নেগেটিভ, আর শুধু তো কুপনটা হবে, শুরুতে আর কিছু না, অ্যাকচুয়ালি আমরা কুপন নিয়ে ডিল করছি। তাহলে পিভি তে কত দিব, 0। সো পিভি তে দিব 0, পিএমটি দিব নেগেটিভ 8। আমরা অ্যাসিউম করে নিচ্ছি কত পার্সেন্ট রেটে রিইনভেস্ট করব, 10.4, যেটা অলরেডি আমার ক্যালকুলেটরে আই বাই ওয়াই আছে, তাহলে এটা আমার বসানোর দরকার নাই। যদি আমার রিসেট করা থাকতো আমি 10.4 বসাই দিতাম আই বাই ওয়াই তে। ওকে, এটা অলরেডি আমার ক্যালকুলেটরে আছে। কয়টা কুপন, 10টা কুপন, এন কত 10, এটাও আমার ক্যালকুলেটরে অলরেডি আছে। তাহলে বের করব কি, ফিউচার ভ্যালু। সো ফিউচার ভ্যালু বের করে দেখেন কত হয়, 129.97, রাইট? এটা তো কুপন আর রিইনভেস্টমেন্ট রিটার্ন সহ। তাহলে রিইনভেস্টমেন্ট থেকে কত রিটার্ন আসলো, এইটা -80। তাহলে আমরা বলতে পারি এই 1 আর 2 এই দুইটা যোগ করেই আসলে এটা আসছে, which is 129.97। সো আপনি যে অ্যামাউন্টটা পেলেন এই অ্যামাউন্টটা হচ্ছে সোর্সেস অফ রিটার্ন যে তিনটা, তার মধ্যে দুইটা পার্ট পেলেন, কুপন আর রিইনভেস্ট। যদি কখনো আপনাকে রিইনভেস্টমেন্টের পার্টটা বের করতে বলে তখন এই 80টা আপনি বাদ দিবেন, টোটাল কুপন অ্যামাউন্টটা বাদ দিবেন। কিন্তু এখানে আমরা যদি ডাইরেক্ট এটা ফিউচার ভ্যালু বের করি, আমরা বুঝে গেছি এটা হচ্ছে কুপন আর রিইনভেস্টমেন্ট ইনকামের কি যোগফল। এটা কি বোঝা গেল? কোনটা রিপিট করব বলেন? আপনি যদি রিইনভেস্টমেন্ট ইনকামটা বের করতে চান তাহলে আপনি ফিউচার ভ্যালু পাইলেন কত, 129 টাকা। আপনি কুপন কত পেয়েছেন, 80 টাকা, এটাকে রিইনভেস্ট করেছেন, তাহলে কুপন থেকে লাভ হইলো কত, 129 মাইনাস 80। বুঝতে পারছেন? আচ্ছা, ক্যালকুলেশনের পার্টটা হচ্ছে আপনি পিএমটি তে 8 দিয়ে দিবেন। আপনার তো অলরেডি দেয়াই আছে, পিএমটি অলরেডি দেয়া আছে, খালি ওটাকে আমরা কি করছি, মাইনাস করছি। এখন আপনি কোনো একটা জিনিস যদি দিতে চান, আগে যদি কোনো ডেটা অলরেডি থাকে, নতুন ডেটা দিলে আগেরটা অলরেডি কি হয়, রিপ্লেস হয়ে যায়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমার অলরেডি আই বাই ওয়াই দেয়া আছে, আমার অলরেডি এন দেয়া আছে হুইচ ইজ 10। আমার পিএমটি 8টাকে আমরা কি করলাম, নেগেটিভ করে ফেললাম। পিভিটা যেটা ছিল আমার 85, ওটাকে আমরা এখন 0 করে দিলাম। সো আমি 0 টাইপ করে কি করব, পিভি প্রেস করব, দেন সলভ করব কি, ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু যখন 129 পেলাম, এটা হচ্ছে কুপন আর রিইনভেস্টমেন্ট ইনকাম সহ। এর মধ্যে কুপনের পার্ট কত, 80, যেটা আমি আমার নিজের আসল ইনভেস্ট করছি। কুপনটা যখন আমি পেলাম, এই টাকাটা আবার যখন ইনভেস্ট করলাম, ওটাই আমার প্রিন্সিপাল ইনভেস্টর হয়ে গেল কাইন্ড অফ। সো আমি এই যে কুপনটা রিইনভেস্ট করলাম, আমি 80 টাকা আবার ইনভেস্ট করলাম, সেখান থেকে পেলাম 129। তার মানে আমি বলতে পারি 80 টাকা থেকে আমার 49 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। কত বছরে লাভ হয়েছে, 10 বছরে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কুপন পেলাম প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম পেলাম। এখন আমার থার্ড একটা সোর্সেস অফ রিটার্ন আছে, সেটা কি, ক্যাপিটাল গেইন। আমি এই বন্ডটা কত দিয়ে কিনেছি, 85.503075। বন্ডটায় ম্যাচুরিটিতে পাবো কত, 100 টাকা। তাহলে আমার ক্যাপিটাল গেইন হবে নাকি লস হবে, ক্যাপিটাল গেইন হবে। সো ক্যাপিটাল গেইন হচ্ছে 100 মাইনাস 85.503075, এটা বের করে ফেলেন। So 14.49 something, right? ওকে, তাহলে এইগুলো সবই তো আমার রিটার্ন না, এগুলো সবই তো কি আমার রিটার্ন। সো টোটাল কত টাকা লাভ হইলো তাইলে আমার, 129 টাকা 97 পয়সা প্লাস হচ্ছে এখন যেটা পেলেন 14 পয়েন্ট সামথিং। এগুলো যোগ করলে, তিনটা যোগ করলে আমার টোটাল লাভ পাইলাম এই বন্ডটা ইনভেস্ট করে, সেই টোটাল অ্যামাউন্ট আমাকে বলেন যোগ করুন।
144 so 144 এটা আপনারা ক্যালকুলেটর করে ফেলেন উইথ অল দ্য ডিজিটস 144.467 466.925 এটা ক্যালকুলেটর ডিসপ্লেতে আপনার থাকতে হবে এখন সবাই এটা যোগ করেন 129.970678 প্লাস 100 মাইনাস 85.503075 করলেই আপনি টোটালটা পেয়ে যাচ্ছেন সো টোটালটা আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে এখন থাকতে হবে কত 144.466925 পেয়েছেন সবাই সবাই পেয়েছেন সবাই ক্যালকুলেটর ডিসপ্লেতে এখন আছে এটা এভরিওয়ান না থাকলে হাত তুলেন করেন করে বলেন যে করছি 467 আপনি ফুল ডিজিট নিচ্ছেন সমস্যা নাই আলটিমেটলি আদিকে দিয়ে দিই ওকে 100 যোগ আর মাইনাস 85.503075 মানে এই নেটটা নিচ্ছে আর কি 144 পয়েন্ট আসে নাই কার কার আসে একটু হাত তুলেন আচ্ছা ভাই একটু দেখা দেন তো ওনাকে দেখেন 129.977068 যোগ 100 মাইনাস 85.503075 এই কাজটা করেন করে অ্যামাউন্টটা আমাকে বলেন 144.46 হোয়াটএভার এটা আছে হ্যাঁ ওকে এই যে আসলো এটা কিন্তু আপনার লাভ কত বছরে 10 বছরে কত টাকা ইনভেস্ট করছেন এই লাভের জন্য এই তার মানে কি 144 টাকা লাভ করছেন বাই ইনভেস্টিং 85.503075 তাহলে আপনি যদি 85.503075 তে ভাগ দেন তাহলে আপনি আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা পাবেন না তাহলে ভাগ দেন ডিভাইড 85 এটা দিয়ে 85 কে বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে নো ও আচ্ছা এটা তো পুরোটাই লাভ আপনি 100 টাকায় 10 টাকা লাভ করছেন কত পার্সেন্ট 10% 10 ভাগ 100 তাই না তাহলে এটা পুরোটাই তো লাভ বিয়োগ করেই তো আসছে সো এইটা ভাগ 85.503075 1.689 তার মানে 10 বছরে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হলো রাফলি 69% তাই না এটা তো আপনি 1.689 পেলেন এটা হচ্ছে 1 প্লাস আর বলেন কি সমস্যা আপনি ভাগ করছেন ভাগ করে কত আসছে 144 যেটা আসলো ওটাকে কত দিয়ে ভাগ করেছেন আপনি 10 দিয়ে কেন ভাগ করবেন আপনাকে ভাগ করতে বলছি 80 আপনি ফলো করেন আমাকে 85.503075 আপনার প্রিন্সিপাল দিয়ে ভাগ করবেন সো ভাগ করে আপনার আসছে 1.689 এটা থেকে এক বিয়োগ করলে আমি রিটার্নটা পাই রাইট হুইচ মিন্স এটা হচ্ছে 1 প্লাস এইচপিআর আপনার ক্যালকুলেটরে এখন যেটা আছে এটা 1 প্লাস কি আপনার রিটার্নটা হচ্ছে 69% এটা কি বোঝা গেল কিন্তু এই 69% রিটার্ন আমি কত বছরে পেয়েছি 10 বছরে পেয়েছি মাই কোয়েশ্চেন হচ্ছে প্রতি বছরে অন অ্যান এভারেজে আমি কত রিটার্ন করেছি সেটা বের করার জন্য আমাদের ফর্মুলা কি টাইম ভ্যালু অফ মানিতে আমরা পড়ছি 1 প্লাস এইচপিআর টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 1 plus HPR to the power 1 by n compounded annual return টা হবে তাহলে এই ফর্মুলা আমাদের কোয়ার্টসে ছিল না 1 plus HPR to the power 1 by n minus 1 তাহলে আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে এখন যে 1.689 আছে এটা তো 1 plus HPR তাহলে আমরা এখন কি করব টু দি পাওয়ার মানে y to the power x 1 by 10 মানে 0.1 অথবা আমি যেটা করতে পারি 10 টা বুঝলাম না আপনার যেটা 1.68 আসছে এটাই 1 প্লাস এইচপিআর ঠিক আছে এটাই 1 প্লাস এইচপিআর আসলে আপনার রিটার্নটা কত 69% এক বাদ দিলে আমরা পাই কিন্তু যেহেতু আমার এই পার ইয়ার রিটার্ন বের করার জন্য 1 যোগ করতেই হবে সো বিয়োগ করে আবার যোগ করলাম বুঝতে পারছেন
সো y টু দি পাওয়ার x 10 তারপরে 1/x বাটন আমরা প্রেস করি 1/10 তো 0.1 ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি বাট সামটাইমস ইউ হ্যাভ ডিফারেন্ট নাম্বার তখন এভাবে আমরা ইউজ করব তারপরে ইকুয়াল প্রেস করবেন সো আপনি ক্যালকুলেটরে এখন y টু দি পাওয়ার x বাটন প্রেস করেন দেন 10 প্রেস করেন দেন 1/x বাটনটা প্রেস করেন y টু দি পাওয়ার x বাটনটা প্রেস করেন দেন 10 টাইপ করেন দেন 1/x বাটনটা প্রেস করেন আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে দেখাবে 0.1 তারপরে ইকুয়াল বাটনটা প্রেস করেন করলে আপনি যে রেজাল্টটা পেলেন সেখান থেকে 1 বিয়োগ করেন হ্যাঁ আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি সরি আমি একটু ভুল করেছি সেটা হলো ওইখানে মিস্টেক করেছে ইউ আর রাইট আমরা তো 144 ভাগ 85 করছি 1.69 ওইটাই রিটার্ন তো এক বিয়োগ দিতে হতো না 1.69 কারণ আমি 85 টাকা ইনভেস্ট করে 144 টাকা পাইছি 144 টাকা রিটার্ন পাইছি তার মানে আমার রিটার্ন 169% নট 69%। আমি 100 টাকা ইনভেস্ট করে 10 টাকা পেলাম আমার রিটার্ন কত 10%। এখানে আমি 85 টাকা ইনভেস্ট করে 144 টাকা পেয়েছি রিটার্ন এটা কিন্তু প্রিন্সিপালটা বাদ দেওয়ার পরে রিটার্নটা 1.689 ছিল ওয়ানটা আমার যোগ করতে হতো সরি ফর দ্যাট সো আবার করেন 144 পয়েন্ট কত ছিল 1 আসতে গেলে ওই 85 টা 142 এর ভিতর থাকা হ্যাঁ হ্যাঁ এটা আলাদা করে তো আমাদের টোটাল কত ছিল মানে কি 1.05 হ্যাঁ এই যে এটা আমার যেটা ছিল 144 পয়েন্ট কত ছিল 466 যাই থাকুক এটা ভাগ 85.50 এটা করার পরে আমার আসছিল কত 1.689 এটাই আমার রিটার্ন মানে 169% আমার রিটার্ন 10 বছরে তাহলে পার ইয়ারে কত তাহলে এটা হচ্ছে এইচপিআর এর সাথে কি করতে হবে এক যোগ করতে হবে সো এক যোগ করে হোল্ডিং পিরিয়ড রিটার্ন মানে আমার 10 বছরের হোল্ডিং পিরিয়ডে টোটাল রিটার্ন আসছে কত আমার 10 বছরের হোল্ডিং পিরিয়ডে টোটাল রিটার্ন আসছে 169%। আপনি কাউকে যদি বলেন আমি এই বন্ডটা কিনে 169% রিটার্ন করছি তো ভয় পেয়ে যাবে আরে বন্ড কিনে 169% রিটার্ন করছে কোয়েশ্চেন হচ্ছে কত দিনে করছে 5 বছরে না 10 বছরে না 20 বছরে দ্যাটস ইম্পর্টেন্ট হ্যাঁ সো ও আসলে 10 বছরে 169% রিটার্ন করছে এক বছরে কত তাহলে এর সাথে 1 যোগ করে টু দি পাওয়ার কত সো 2.689 আপনার ডিসপ্লেতে থাকা অবস্থায় y টু দি পাওয়ার x 10 1/x ইকুয়াল দেন -1 এক যোগ করবেন তারপরে y টু দি পাওয়ার x 10 1/x ইকুয়াল -1 একটা ভুল করছিলাম ওই 1টা যোগ করি নাই কত আসছে দেখেন বুঝছেন 10.4 টা কিভাবে আসে 10.4 যে আমরা YTM ক্যালকুলেট করি এটা কিভাবে আসে আমাদের সোর্সেস অফ রিটার্ন ছিল কয়টা কুপন থেকে কত পাইছি 80 রিইনভেস্টমেন্ট থেকে কত পাইছি 49.97 আর ক্যাপিটাল গেইন থেকে কত পেয়েছি 14.49 এই তিনটার মধ্যে ধরেন এটা একটা রিস্ক ফ্রি বন্ড বন্ডটা ডিফল্ট করবে না কোন জিনিসটা সবচেয়ে আনসার্টেন এই 18 এ কোনো আনসার্টেনটি নাই এই 14.49 নেও কোনো আনসার্টেনটি নেই তাহলে ম্যাচুরিতে কি পাবো 100 পাবো একটাই আনসার্টেনটি আছে রিইনভেস্টমেন্ট তাহলে আমি যে এই বন্ড কিনে প্রতি বছরে গড়ে 10.4 পাবো তার কোনো গ্যারান্টি আছে না এটা আমি যখন 85.50 তে কিনছি তখন আমি ধরে নিছি 10.4% রেটে রিইনভেস্ট করতে পারবো তাহলে 10 বছরে আবার গড়ে রিটার্ন আসবে 10.4 এখানে আনসার্টেনটি কোনটা রিইনভেস্টমেন্ট এই রিইনভেস্টমেন্টটা যদি আমি 10.4 এ না করতে পারি তাহলে আমার রিয়ালাইজড YTM যেটা রিয়ালাইজ রিটার্ন সেইটা 10.4 থেকে কি করবে ডিফার করবে নট কম আমি তো 11% রেটে রিইনভেস্ট করতে পারি হ্যাঁ তাই তো আসবে কারণ আমি কত পার্সেন্টেজে রিইনভেস্ট করছি এই জন্যই তো YTM এর সমান আসবে সো YTM টা যে তিনটা সোর্স থেকে আসে এটা ভেঙে দেখালাম এই তিনটা সোর্সের মধ্যে আনসার্টেন কোনটা এইটা বাড়লে YTM বাড়বে এটা কমবে ইয়েস তার মানে হচ্ছে আমি যে কুপনগুলো পেয়েছি
এগুলোকে যদি আমি 11% রিইনভেস্ট করতাম, 12% রিইনভেস্ট করতাম, 13% রিইনভেস্ট করতাম, তাহলে আমার রিয়ালাইজড ওয়াইটিএম 10.4 এর চেয়ে বেশি হতো। হ্যাঁ, প্রতি বছরই কুপন পাবেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি 0.1 হয় সেক্ষেত্রে পরে আসি, জিরো কুপন পরে ভাইয়া, এটা শিখেন আগে। জিরো কুপন পরে, জিরো কুপনের কোনো রিইনভেস্টমেন্টই নাই, কারণ কুপনই পাইবেন না। তো পরে, হ্যাঁ, কিন্তু অন্য রিস্ক আছে। আচ্ছা, এখন আমরা শিখি আগে, একটা একটা করে আসি। এখন বলেন, কুপন তো আমি প্রতি বছরে পাবো, রাইট? প্রতি বছরে পেয়েই কুপনটা কি করবো? তখন যে মার্কেটে রেট, ওই রেটেই তো ইনভেস্ট করতে হবে। আমি তো আর ইঞ্জিনিয়ার করতে পারবো না ইন্টারেস্ট রেটকে। এখন যদি রেট কমে যায়, তাহলে তো লোয়ার রেটের ইনভেস্ট হবে, তখন রিয়েলাইজড ওয়াইটিএম কি হবে? কম হবে। তাহলে কি আমরা এখানে বুঝছি যেখানে আনসার্টেন পার্টটা কোনটা? রিইনভেস্টমেন্ট, অ্যাসিউমিং ইটস আ রিস্কি বন্ড। এটা যদি রিস্কি বন্ড হইতো, শেষ কেন? এটাও আনসার্টেন, এটাও আনসার্টেন, তখন তিনটাই আনসার্টেন। এই তো। আচ্ছা, শেষ হচ্ছে যদি ডিফল্ট করে না দেয়। রিস্কি বন্ড মানে কর্পোরেট বন্ড, তখন তো রিটার্ন বেশি হইতে হবে, না হলে আমি ইনভেস্ট করবো না। আচ্ছা, এখন আসি, তাহলে কি এটা বুঝছি আমরা? এক নাম্বার এক্সাম্পলটা সবাই বুঝছে? আচ্ছা, তাহলে এখন যে কোনো এরকম অঙ্ক দিলে করতে পারবেন? 2 নাম্বার এক্সাম্পলটা আর 1 নাম্বার এক্সাম্পলের মধ্যে সবকিছু সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এটা সবকিছু সেম বলতে বোঝাচ্ছি এইটা বাই এন্ড হোল্ড না। বাই এন্ড হোল্ড, আগের বন্ডটা কি ছিল? বাই এন্ড হোল্ড মানে কি, কিনছি 10 বছর বসে থাকবো। এখানে দেখেন একটা সেকেন্ড ইনভেস্টর 4 বছর পর বিক্রি করবে, এটা আমি একটু পরে করব। এক্সাম্পল 3 তে আসে। এক্সাম্পল 3 আর এক্সাম্পল 1 দুইটাই বাই এন্ড হোল্ড, একই অঙ্ক, খালি একটাই পার্থক্য। সেটা কোনটা? এই লাইনটা খেয়াল করেন। আফটার দ্য বন্ড ইজ পারচেজড, বন্ডটা কেনার পরে কি হয়েছে দেখেন, বন্ডটা কেনার পরে and before the first coupon is received, বন্ডটা কিনছেন, প্রথম কুপন কত পাবেন? 8 টাকা। ঠিক কুপনটা রিসিভ করার আগ দিয়ে ইন্টারেস্ট রেট বেড়ে 11.4 হয়েছে। ইন্টারেস্ট রেট বেড়ে 11 এবং it remained 11.4 for the next 10 years. এখন আপনারা বলেন YTM, রিয়ালাইজড YTM কি হবে? রিয়ালাইজড YTM 10.4 এর চেয়ে বেশি হবে, এটা আমরা সবাই বুঝছি। এখন এটা বুঝি না এমন কে আছে? রিয়ালাইজড YTM আমার আগে যে YTM ক্যালকুলেট করছিলাম এক্সপেক্টেড 10.4, তার চেয়ে কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? বিকজ কুপনটা instead of reinvesting at 10.4 which was the assumption will be reinvested at 11.4. so higher rate reinvest হলে higher future value, higher return। বলেন ওইটা পরে আসি, ঠিক আছে? তাহলে রিইনভেস্টমেন্ট থেকে আপনার রিটার্নটা কি হবে? বেশি আসবে। বন্ডের ভ্যালু কমা বাড়ার সাথে আমি বদার না। ওয়াই? আমার বাই এন্ড হোল্ড ইনভেস্টর, আমি ম্যাচুরিটি 100 পাবো, বন্ডের প্রাইস যেখানে যাক, আই ডোন্ট কেয়ার। সো whenever you are a buy and hold investor, price কমুক বাড়ুক doesn't matter because you know at maturity কত পাবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? ওই যে 8 টাকা করে রিইনভেস্ট করছিলাম পিএমটি, আর আই বাই ওয়াই কত দিছিলাম? 10.4। এবার আই বাই ওয়াই কত দিব? 11.4। তো সবাই কুপনে 8 দিয়ে দেন, মানে পিএমটি তে 8 দেন। হ্যাঁ, প্রথম কুপন পাওয়ার আগে। ইন রিয়ালিটি এত ইজি হবে না। দিস 8টা 10টা 8 10 রকম ডিফারেন্ট রেটে হবে, তখন আপনাকে প্রতি বছর একটা আলাদা করে ইয়েস। সো পিএমটি 8 নেগেটিভ দেন, পিএমটি 8 নেগেটিভ দেন, পিভি 0, পিএমটি 8 নেগেটিভ। কেন নেগেটিভ? বিকজ 8 ইনভেস্ট করব আমরা, প্রেজেন্ট ভ্যালু 0, শুধু আমরা কুপন রিইনভেস্টমেন্ট গুলো দেখব। এন কত? 10। আই বাই ওয়াই কত? 11.4। আই বাই ওয়াই 11.4। সলভ করবেন কি? ফিউচার ভ্যালু করেন সবাই।
করার পরে এটাকে পজিটিভ করে, পজিটিভই তো আসবে, এটাকে স্টোর করে রাখবেন, স্টোর 1 দিয়ে স্টোর করে রাখবেন। কত আসছে? 136.380195। এবার আপনাকে এটা একটু ডিফারেন্টলি করায় অঙ্কটা, আগের মতো করে যে দেখাইছি ওইভাবে তো পারবেন, রাইট? এটা কি আসছে? 136 যে আসছে, এটা আসছে হচ্ছে কুপন আর রিইনভেস্টমেন্ট সহ, মানে তিনটা সোর্সের 1 আর 2 এর যোগফল। থার্ড সোর্স কি? ক্যাপিটাল গেইন, সেটা তো আমরা আগেই ক্যালকুলেট করছিলাম আগের অঙ্কের মতো। ভুল আসছে, দেন ক্যালকুলেটর দেন। প্রেজেন্ট ভ্যালুতে নেগেটিভ 8 দিয়েছেন কেন? প্রেজেন্ট ভ্যালু 0। ওকে, এটা 136 কি আসছে? আপনি কি এটা করেন? 0 টাইপ করে প্রেজেন্ট ভ্যালু প্রেস করুন। ঠিক আছে। আর নেগেটিভ আসছে কারণ পিএমটি আপনি পজিটিভ দিচ্ছেন, তাই পিএমটি নেগেটিভ হলো ওটা পজিটিভ আসবে। ওকে, এটাকে স্টোর করছেন। দেখেন এইটা আপনার ফিউচার ভ্যালু অফ কুপন এন্ড রিইনভেস্ট, কুপন এন্ড রিইনভেস্ট। ফিউচারে আর কি পাবেন? প্রিন্সিপাল পাবেন, সেটা কত? 100 যোগ করেন, এই 136 এর সাথে 100 যোগ করেন, 136 এর সাথে 100 যোগ করেন, কত? 236। এটা আপনি কবে পাবেন? 10 বছর পর। ফিউচার ভ্যালুতে দিয়ে দেন এটা। পিএমটি এখন 0 দেন, কারণ কি? পিএমটি তো আমি 0 দিচ্ছি, কুপন যেটা আমি পাচ্ছি ওটা আবার ইনভেস্ট করে ফেলছি, তার মানে আসলে ইন বিটুইন আমি কিছু পাচ্ছি না। সো পিএমটি এবার 0 দিয়ে দেন। তার মানে হচ্ছে 236 টাকা পাবো 10 বছর পর। এখন ইনভেস্ট করলাম কত? 85.50। এটা নেগেটিভ দিয়ে পিভি দিব, আমি অ্যানাদার ওয়ে অঙ্কটা করাচ্ছি। 85.503075 নেগেটিভ, এটা পিভি দিবেন। তার মানে কি? আপনি এখন 85.50 টাকা দিয়ে 10 বছর পরে 236 টাকা পাচ্ছেন, তাই না? মানে 236 ভাগ 85.50 যেটা আসবে, এটা হচ্ছে আপনার 1+r, মাইনাস করলে আপনি রিটার্নটা পাবেন। ওরা ওই কাজটা করছে। আচ্ছা, এখন আমরা এই যে পিভি দিলাম 85.50 আর ম্যাচুরিটি দিলাম কত? 236। কত বছর? 10। এন আমার অলরেডি 10 আছে। কোয়েশ্চেন হচ্ছে তাহলে অ্যানুয়াল কম্পাউন্ডিং রেট অফ রিটার্নটা কত? সলভ করব আই বাই ওয়াই। আই বাই ওয়াই সলভ করে দেখেন 10.7 আসবে। 10.7 আসলো। আগে কত আসছিল? 10.4। এই যে এক্সট্রা 0.3% বাড়লো, কেন বাড়লো? বিকজ কুপনটা আমি হায়ার রেটে রিইনভেস্ট করতে পারছি। এটা 11.4 এর জায়গায় 12 হইলে 10.7 এর জায়গায় আরেকটু বেশি আসতো, এন্ড সো অন। তাহলে এইটা হচ্ছে ফার্স্টে আমি কুপন আর রিইনভেস্টেড ইনকাম বের করে ফেলছি, কত? 136। একটু বুঝছেন? এরপরে আমি ম্যাচুরিটি, ওইটাই বলছি, 136 পর্যন্ত বুঝছেন তো? এরপরে এটা হচ্ছে কুপন প্লাস রিইনভেস্টমেন্ট সহ। ম্যাচুরিটি আর কত পাবো? আরো 100 পাবো। সেই 100টা যোগ করে ফেললাম, হলো 236। এটা আমি 10 বছর পরে পাবো, তাহলে এটা ফিউচার ভ্যালু। এটা ডিসপ্লেতে থাকা অবস্থায় ফিউচার ভ্যালু প্রেস করবেন। পিএমটি হবে 0। পিভিতে বসাবেন কত? 85.503075। অবভিয়াসলি একটা মাইনাস একটা প্লাস, দুইটাই একই সাইন দিলে জীবনও নিবে না, ঠিক আছে? সো একটা মাইনাস আর একটা প্লাস। এন কত? 10, যেটা আমার অলরেডি দেয়া আছে, না দেয়া থাকলে নিজে দিবেন। সলভ করবো কি? রেটটা। তাহলে আপনারা এই অঙ্কটাই করেন। ইনভেস্ট হয়েছে নট 11.4, নট 10.4, রিইনভেস্ট করছে 9.4, মানে এই অঙ্কটাই 11.4 এর জায়গায় 9.4। আপনারা এখনই করে ফেলেন, করেন দেখি, করে বলেন। 9.4, এই অঙ্কটাই 11.4 এর জায়গায় 9.4। কুপন রিইনভেস্টমেন্ট ইনকামটা চেঞ্জ হয়ে যাবে। টিভিতে বের করবো।
না, 9.4 দিয়ে ফার্স্ট কি করবেন? 9.4 দিয়ে কুপনের রিইনভেস্টমেন্ট ইনকামটা আর কুপনটা সহ ফিউচার ভ্যালু বের করবেন। সো পিএমটি চলে যাবে 8, এন হবে 10, আই বাই ওয়াইটা বসাবেন 9.4, প্রেজেন্ট ভ্যালু 0, ফিউচার ভ্যালু সলভ করবেন। ফিউচার হলো 1 2 করার পরে যে ফিউচার ভ্যালুটা পেলেন ওটা তো কুপন আর রিইনভেস্টমেন্ট সহ পেলেন, কুপন আর রিইনভেস্টমেন্ট সহ পেলেন। এর সাথে কি করবেন? প্রিন্সিপাল 100 যোগ করবেন, করে ওটা ফিউচার ভ্যালুতে দিবেন। প্রেজেন্ট ভ্যালুতে এখন কত দিবেন? যেটা আপনি কিনছেন 85.503075, জিরো না, প্রেজেন্ট ভ্যালুতে এটা সমানই হ্যাঁ। তারপরে সলভ করবেন আই বাই ওয়াই। পিএমটি কিন্তু 0 দিয়ে দিতে হবে তখন। আপনার যেটা ভুল হবে, পিএমটি সেম রেখে দিচ্ছেন। কার কার আসছে বলেন, হাত তুলেন। 10.1, দ্যাট ইজ দ্য আনসার। 10.10। কার কার হয় নাই? কে কে পারতেছেন না হাত তুলেন? আপনি পারছেন না? আপনি কোন পর্যন্ত পারছেন? এপিকি 123.8 দেখেন, এটা আমরা দুইটা স্টেপে করতে হচ্ছে, রাইট? স্টেপ 1, স্টেপ 1 এ আমরা কি বের করতে হবে? কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম। স্টেপ 1 এ আমরা কি বের করব? সবাই মনোযোগ দেন। কুপন প্লাস রিইনভেস্ট ইনকাম। সেটা করার জন্য আমরা কি করলাম? প্রেজেন্ট ভ্যালু 0, পিএমটি -8, এন 10, আই বাই ওয়াই অ্যাসিউমড ইন্টারেস্ট রেট কত বলছি? 9.4, সিপিটি ফিউচার ভ্যালু কত আসছে বলেন? 123.4 পিভি কেন 0 ধরলাম? কারণ আমি শুধু কুপনটা রিইনভেস্ট করছি, শুরুতে কোনো ইনভেস্টমেন্ট না। 123.4 সো এটা আসছে 123.888। এইটা হচ্ছে কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম সহ। এর সাথে আমি ম্যাচুরিটি আর কি পাবো? প্রিন্সিপাল পাবো। যোগ 100 করলে 223 টাকা 888। এইটা ডিসপ্লেতে থাকা অবস্থায় স্টেপ 2 ফিউচার ভ্যালু প্রেস করবেন, প্রেস ফিউচার ভ্যালু। এখন ফিউচার ভ্যালুতে 223 চলে গেল পজিটিভ, কিন্তু পিএমটি তে যেটা 8 ছিল ওটাকে এখন 0 করে দিতে হবে। সো পিএমটি হয়ে যাবে 0, 0 টাইপ করে পিএমটি প্রেস করবেন। ফিউচার ভ্যালু যেহেতু পজিটিভ দিয়েছি, প্রেজেন্ট ভ্যালুতে আমি যে টাকা ইনভেস্ট করছি সেটা দিতে হবে নেগেটিভ। সো প্রেজেন্ট ভ্যালুতে দিবেন -85.503075। এন আমার অলরেডি দেয়া আছে 10, সলভ করব কি? আই বাই ওয়াই সিপিটি আই বাই ওয়াই 10.10 আসবে। হইছে? এই স্টেপেই করবেন। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, এক্সাম্পল 5 করলাম এখন। আর তার আগে কোনটা করলাম? 11.4 ধরে এক্সাম্পল 3, আর তার আগে কোনটা করলাম? 10.4 দিয়ে। তো এক্সাম্পল 1, 3 আর 5 এর মধ্যে মেইন ডিফারেন্স কি? ইনভেস্টমেন্ট হইছে 10.4, 11.4 আর 9.4। পিএমটিটা 0 কেন উনি জিজ্ঞেস করছে। আমি ইনভেস্ট করেছি কত? 85.50। সর্বসাকুল্যে টাকা পেলাম কত 10 বছর পরে? এর মধ্যে আর কিছু নাই। এর মধ্যে যে টাকাটা আমি কুপন পেয়েছি ওটাই আবার ইনভেস্ট করছি, ওইটা করেই ইনভেস্ট করে ওইটাই 223 এর মধ্যে আছে। এটা অল্টারনেটিভলি আমরা এভাবে করতাম। দেখেন 223.888, এটাকে ভাগ করতাম 85.503075 দিয়ে, তাহলে আমি পেতাম 1 প্লাস এইচপিআর। এখান থেকে 1 বাদ দিলে আমার রিটার্নটা বের হয়। এটা টু দি পাওয়ার 1/10 minus 1 should be equals to 10.1%. Yes, আপনি এটা করে দেখেন, বুঝেন নাই? এটা করার চাইতে this is easier. এইটাতে তিনটা কম্পোনেন্ট কাম করতে হবে। এখানে কিন্তু আমরা দুটো কম্পোনেন্ট এই তিনটা ইনক্লুড করে দেব। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন খেয়াল করেন, এটা এক্সাম্পল 1 করলাম, 3 করলাম আর 5 করলাম।
রিইনভেস্টেড ইনকাম ছিল 10.4, 11.4, 9.4, 10.4 আসছে 10.4, 11.4 এ রিটার্নটা বেড়ে গেছে 10.7 হয়ে গেছে, 9.4 এ রিটার্নটা কমে গেছে 10.1 হয়েছে। এই তিনটা ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা ছিল বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি। এইটা দেখেন, এই বন্ডের একটা ট্র্যাজেক্টরি আছে। ট্র্যাজেক্টরি বলতে বোঝানো হচ্ছে এই বন্ডটা কিনছেন আপনি 85.50, বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজিতে যদি আপনি যান, আপনি চুপ করে বসে থাকেন, ইন্টারেস্ট রেট যদি 10.4 থাকে, স্টিল এই বন্ডের দামটা বাড়বে। কেন? আমরা বলছিলাম ইন্টারেস্ট রেট যদি সেম থাকে, ওভার টাইম ডিসকাউন্ট বন্ডের দাম বাড়ে আর প্রিমিয়াম বন্ডের দাম কমে। এটাকে কি বলছিলাম? পুল টু পার ইফেক্ট। আমার বন্ডের দাম পারের দিকে যাবে। সো আমি যদি 85.50 তে কিনি, তখন যে ইন্টারেস্ট রেটটা ছিল, ইন্টারেস্ট যদি সেম থাকে, স্টিল বন্ডের দাম, ডিসকাউন্ট বন্ডের দাম বাড়বে। দেখেন এই বন্ডের দাম বেড়ে বেড়ে বেড়ে, সো দিস ইজ দ্য বন্ডের পাথ অ্যাসিউমিং ইন্টারেস্ট রেট রিমেইন অ্যাট 10.4। 4 বছর পর তাহলে এই বন্ডের দাম এখানে থাকার কথা, কিন্তু ইন্টারেস্ট রেট যদি 10.4 থেকে বেড়ে 11.4 হয়, তাহলে বন্ডের দাম কমে যাবে। কমে স্টিল মনে করেন সেটা 88, স্টিল তো আমি যে দামে কিনছি তার চেয়ে বেশি, সেটা হইতে পারে, কারণ এটা ট্র্যাজেক্টরিতে যেখানে থাকার কথা ওখান থেকে কমে গেছে বিকজ অফ ইন্টারেস্ট রেট বাড়ছে। ইন্টারেস্ট যদি অনেক বাড়ে তাহলে আমার মূল প্রাইস থেকেও কি হতে পারে, কমে যেতে পারে। এখন আমরা যে অঙ্কটা করব, এক্সাম্পল 2, এটা বাই অ্যান্ড হোল্ড না, এইটা ইনভেস্টর 4 বছর পর বিক্রি করে দিছে, কিন্তু ইন্টারেস্ট থ্রু আউট দিস 4 ইয়ার 10.4 ছিল। এরকম সিনারিওতে আমি দেখবো ওয়াইটিএম চেঞ্জ হয় কিনা। আনসারটা আমি আপনাকে আগেই বলে নেই। 4 বছর হোল্ড করার পর আপনি বিক্রি করে দিচ্ছেন, তাহলে ট্র্যাজেক্টরিতে যেখানে ছিল ওখানেই বিক্রি করতে পারবেন, যদি ইন্টারেস্টের কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাবে আপনার ওয়াইটিএম 10.4ই আসবে, কারণ কি ইন্টারেস্টের ওই জায়গাতেই ছিল। তারপরে একটা অঙ্ক করবো 11.4 দিয়ে, তারপরে একটা অঙ্ক করবো 9.4 দিয়ে, ওখানে দেখবো আমার রিটার্নটা কি হচ্ছে। আগে আমরা ধরে নেই এখন আমরা বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর না, আমরা বন্ডটা বিক্রি করছি কবে, 4 বছর পরে। এই অঙ্কটা এক্সাম্পল 2, এইটা কিভাবে করব? আগে অঙ্কটা পড়েন। অঙ্কটা বলছে সেকেন্ড ইনভেস্টর বাইস 10 year bond 8% annual coupon bond, sells the bond after 4 years। কত বছর পর? 4 বছর পর বিক্রি করছে। তো 4 বছর পর যেহেতু সে বিক্রি করছে, সেহেতু 4 বছর পরে কত প্রাইসে বিক্রি করছে এটা আমাদের লাগবে না? তো আমার দুইটা জিনিস লাগবে। একটা তো লাগবে 4 বছরে তো তার কুপনটা, 4টা কুপন পাবে, আর কুপনে কিছু রিইনভেস্টমেন্ট ইনকাম পাবে। 4টা কুপন কত? 4 8 32, রিইনভেস্টমেন্ট থেকে কিছু ইনকাম আসবে, সেই অ্যামাউন্টটা লাগবে। দ্যাট ইজ স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে সে কত প্রাইসে বন্ডটা বিক্রি করতে পারবে, তাহলে বন্ডের প্রাইস বের করতে হবে। স্টেপ 3 হচ্ছে ওয়াইটিএম কত। তাহলে এই বন্ডটা, এই আগের অঙ্কটা কয়টা স্টেপে করলাম? এর আগের অঙ্কটা 2টা স্টেপে করলাম। এবার আমার 3টা স্টেপে করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আগের মতোই, কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম। তাহলে স্টেপ 1, সি প্লাস আর আই, এটা বের করতে পারবেন আপনারা? করেন তো দেখি। কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকাম বের করবেন। কত বছর হোল্ড করছেন বন্ডটা? 4 বছর। n equals to 4, I by y 10.4, PV 0, PMT নেগেটিভ ডিএন। সলভ করব, ফিউচার ভ্যালু কত আসে? 37.347। দিস ইজ স্টেপ 1। নাম্বার যেটা আসছে স্টোর করে রাখেন, স্টোর 1, স্টোর বাটন প্রেস করবেন, 1 বাটন প্রেস করবেন, স্টোর 1। ওকে, তাহলে কুপন প্লাস রিইনভেস্ট ইনকাম বের হয়ে গেল। আগের অঙ্কটাতে দেখেন
আমি ম্যাচুরিটিতে কত পাবো এটা আমি জানতাম, 100 টাকা পাবো। এটা নিয়ে আমার ক্যালকুলেট করতে হয় না, কারণ এটা কি ছিল, বাই অ্যান্ড হোল্ড। এখন তো আমি 4 বছর পর বন্ডটা বিক্রি করছি, 4 বছর পর বন্ডের দাম কত এটা আমাদের লাগবে। সো স্টেপ 2, প্রাইস অফ বন্ড বের করব। প্রাইস অফ বন্ড বের করতে পারবো না আমরা? 4 বছর ম্যাচুরিটি তো প্রাইস অফ বন্ড ঠিক যেভাবে বের করি ওইভাবে বের করবো। 4 বছর পর যে বন্ডটা কিনবে তার কাছে এই বন্ডটার ম্যাচুরিটি কত? 6 বছর। কারণ এই বন্ডটার রিমেইনিং ম্যাচুরিটি 6, তাহলে এন হয়ে যাবে 6, আই বাই ওয়াই 10.4, পিভি আমরা বের করব, তাই না? সে যে কিনছে এই বন্ডটা, সে চিন্তা করবে আমি এই বন্ডটা কিনে কুপন পাবো কত টাকা? 8 টাকা। তাহলে পিএমটি হবে 8। আর সে ম্যাচুরিটি কি পাবে? প্রিন্সিপাল হুইচ ইজ 100, সিপিটি পিভি equals to 89.668। এটাও কেউ স্টোর করে রাখেন, স্টোর 2। বুঝা গেল? পিএনটিটা আপনি হচ্ছে পজিটিভ দিবেন, আর হচ্ছে ফিউচার ভ্যালুটাও পজিটিভ দিবেন, প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ আসবে। নেগেটিভটাকে পজিটিভ করে স্টোর করে রাখেন। এর ইকুয়াল টু 6 হচ্ছে কারণ সেল মানে 4 বছর পর সেল করেছে তো 6 বছর জিনিসটা থাকতে। আর 1/1 কি আছে পিএমটি 8 পজিটিভ কেন হচ্ছে না? যে বন্ডটা কিনবে তার পার্সপেক্টিভে চিন্তা করছি। আচ্ছা যে কিনবে তার পার্সপেক্টিভ। নেগেটিভ হলেও সমস্যা নাই, পিএমটি নেগেটিভ দিলে ফিউচার ভ্যালুটাও নেগেটিভ দিব, পিএমটি পজিটিভ দিলে ফিউচার ভ্যালুটাও পজিটিভ দিব। ওকে, বুঝা গেল? আচ্ছা, স্টেপ 1 গেল, স্টেপ 2 গেল, বলেন। পরীক্ষাটা আমাকে ক্যালকুলেট করতে ইয়েস, তো ওটা ম্যানুয়াল দেখাচ্ছে না ক্যালকুলেট দেখাচ্ছে না ওই জন্য তো আমি আছি। সবাই তো ঠিক আছে, আমাদের বইতে ক্যালকুলেটর আপনার ম্যানুয়াল আছে। ক্যালকুলেটর যখন কিনছেন ক্যালকুলেটর সেটা ম্যানুয়াল ছিল, ওখানে সব করা আছে। মানে আমি আপনাকে যেগুলো শিখাচ্ছি এগুলো ম্যানুয়ালে আছে। বাট প্রবলেম হচ্ছে ম্যানুয়ালটা শিক্ষাটা আপনার জন্য কাইন্ড অফ ইজ অ্যানাদার বুক। এত কমপ্লিট পরিস্থিতি কিন্তু সিকোয়েন্সটা না, এটা তো একটা টেকনিক্যাল পার্ট, হ্যাঁ, এটাও সিকোয়েন্স ওইভাবে দেখাবে না। হ্যাঁ, করতে হবে দিয়ে হ্যাঁ। বুঝতে পারছেন? আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইট। দ্যাটস ওয়াই ম্যানুয়াল, ক্যালকুলেটর ম্যানুয়াল ইজ ইম্পর্টেন্ট। বুঝছেন? যখন একটা দোকানদার কম্পিউটার বেচে, ও কি আপনাকে শিখায় দেয় এখানে কম্পিউটারটাকে কেমনি ইউজ করতে হবে? একটা মাইক্রোসফট যখন আপনার কাছে অফিস বেচে, ও কি শিখায় দেয় পাওয়ার পয়েন্ট কেমনি ইউজ করতে হবে, এক্সেল কেমনি ইউজ করতে হবে? আপনি নিজে শিখতে হয় এরকম। সো এখন হচ্ছে এখন দেখেন, এই যে 89.66 পেলেন, যে বন্ডটা কিনেছে 4 বছর হোল্ড করলো, সে কত দিয়ে কিনলো? সে কত দিয়ে কিনলো বন্ডটা? লিসেন টু মি, সবাই চুপ করেন, আগে শুনবেন, চিন্তা করবেন, দেন আনসার দিবেন। এই যে এক্সাম্পলে যে সেকেন্ড ইনভেস্টর বন্ডটা কিনছে, হোল্ড করছে 4 বছর, সে বন্ডটা কিনছে কত দিয়ে? 85.503075। সো তার জন্য এট জিরোতে ক্যাশ আউটফ্লো হয়েছে 85.503075। সো প্রেজেন্ট ভ্যালুতে নেগেটিভ 85.503075 বসাই দেন। প্রেজেন্ট ভ্যালুতে নেগেটিভ 85.503075 সবাই বসাইছেন? সে তো কুপন পাইছে, রিইনভেস্ট করছে, সো পিএমটি 0। আমরা কুপন সহ যে ফিউচার ভ্যালুটা প্লাস যে বন্ডটা সে বিক্রি করবে, বিক্রি করে পাবে হচ্ছে 89.66, এগুলো হিসাব করছি, সেটা আমার লাগবে। সেটা কত? সেটা হচ্ছে আপনি দুইটা স্টোর করে রাখছেন, রিকল 1 যোগ রিকল 2। 1 এ স্টোর করছেন কুপন আর ইনভেস্টমেন্টটা, আর 2 তে স্টোর করছেন বন্ড বিক্রি করে যে টাকাটা পাবো। সো রিকল 1 প্রেস করলে আপনার এই নাম্বারটা আসবে, স্টেপ 1 এর রেজাল্টটা, যোগ রিকল 2, রিকল 2 করলে আসবে 89.66 ইকুয়াল টোটালটা পাবেন কত হয়? 127 এইটাই তো 4 বছর পর পাবেন আপনি, তাই না? বন্ডটা যদি কিনেন 85.50,
তাহলে এই অ্যামাউন্টটা ফিউচার ভ্যালু না? এই অ্যামাউন্টটা কি ফিউচার ভ্যালু? বছরের জন্য ফিউচার ভ্যালু। হ্যাঁ, আপনি বুঝছেন? আপনি কুপন আর রিইনভেস্টমেন্ট থেকে 37 টাকা পেলেন আর 89 টাকা পেলেন বন্ডটা বিক্রি করে 4 বছর পর, এটা তার জন্য ফিউচার ভ্যালু না? সো ফিউচার ভ্যালু এট টাইম 4 এটা কি এই দুটো যোগফল যেটা 127 সামথিং আসছে, তাহলে এটা আপনি ফিউচার ভ্যালু প্রেস করেন। রিকল 1 যোগ রিকল 2 করেছেন? রিকল 1 যোগ রিকল 2 এটা আসলো, এটা ফিউচার ভ্যালু, ঠিক আছে? পিএমটি 0, পিভি দিছেন কত? 85.503075। এন কত হবে বলেন তো? 4। আপনার প্যাচ লাগবে কোনটা? স্টেপ 1 এ এন দিছেন 4, স্টেপ 2 তে এন দিছেন 6, আর স্টেপ 3 তে এন 4। এটা কিন্তু মুখস্থ করলে হবে না, চিন্তা করে আমার দিতে হবে। সো এন হচ্ছে 4 টাইপ করে এন প্রেস করবেন। আর আমাকে বের করতে হবে কি? i বাই y সলভ করেন, 10.399999 আসছে। পিভি নেগেটিভ 85 হবে না? হ্যাঁ। 85.50. A second investor buys the 10-year 8% annual coupon bond and sells the bond after maturity. কত প্রাইসে কিনছে এটা ওই আগের অঙ্কে বলা ছিল 85.503075, ওই অঙ্কেরই কন্টিনিউয়েশন। ফিউচার ভ্যালু 4 হচ্ছে PMT 0. So step 3, n equals to 4, PV equals to negative 85.503075, PMT 0, future value 127 point something যেটা আপনি ক্যালকুলেট করে আসছেন, CPT I by Y। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, এই অঙ্ক তো সহজ। এরপরে এক্সাম্পল 4, বাকি 6 বছর আপনি হিসাব করবেন কেন? 4 বছর মধ্যে আমি বন্ড কিনছি, বন্ড 4 বছর করে বেচে দিছি, তারপরে বন্ড জাহান্নামে যায়, আই ডোন্ট কেয়ার, আই গট মাই রিটার্ন, রাইট? বাকি 6 বছর নিয়ে কে চিন্তা করবে? যে হোল্ডিং দ্য বন্ড, রাইট? পরের বছর যারা ঠিক আছে, বুঝছেন? ইনভেস্টিং ইজ, ইনভেস্টরস আর ক্রুয়েল। এক্সাম্পল 4, এখানে তো তাও বন্ড ভাই, কিছু পাওয়া যায়, ইফ ইটস এ শেয়ার কিচ্ছু পান না। এক্সাম্পল 4 চলে যায়। সো এক্সাম্পল 4 হচ্ছে the second investor buys the 10-year bond, 8% payment, সবকিছু ঠিক আছে, 4 বছর পর বন্ডটা বিক্রি করছে, কিন্তু এবার দেখেন after the bond is purchased interest rate go up to 11.4, বন্ডটা কেনার পরেই ইন্টারেস্ট রেট কি হয়েছে? 11.4 হয়েছে। তাহলে কুপনগুলো কত রেটে রিইনভেস্ট হবে? 11.4। কিন্তু যখন বন্ডটা বিক্রি করবে তখন বন্ডের দামটা আগের অঙ্কে যেমন 89 পয়েন্ট কত পেয়েছিল ওই দামটা তো পাবে না, কারণ এটা ডিসকাউন্টিং হবে এত কত রেটে? 11.4, হুইচ ইজ হায়ার রেট। বন্ডটার দাম একটু কি হবে? কম পাবে কম্পেয়ার টু আগের অঙ্কে যে দাম পেয়েছেন, রাইট? তাহলে ফার্স্ট এগেইন এখানে কুপন এন্ড রিইনভেস্টমেন্ট ইনকামটা বের করে ফেলেন। স্টেপ 1 সবাই করেন। আগের অঙ্কের সাথে এই অঙ্কের মেইন পার্থক্য কি? ইন্টারেস্ট রেট 11.4। আমরা বের করছি কি অঙ্কে? realized during your holding period 4 year. So step 1 এ এখন কি করবেন? কুপন প্লাস রিইনভেস্টমেন্ট ইনকামটা বের করবেন। PMT কত? -8, PV 0। এখন তো আপনার গুলিনবেগে করার কথা। n কত? 4, I by y কত? 11.4। লিখেন না, করেন, you do it, don't write, লিখেন করেন। আপনি লিখেন দেখে আপনি পারেন না, আপনি করেন, আমার সাথে সাথে করবেন। আপনি লিখতে যান, তারপরে আমি আরেক জায়গায় চলে যাই, ইউ লস্ট। বুঝছেন? আপনি করেন, তাহলে মনে রাখবেন। I by y 11.4, n হচ্ছে 4,
পিভি হচ্ছে 0, পিএমটি হচ্ছে -8, সলভ করবেন কি ফিউচার ভ্যালু কত আসছে 37.899724, এইটাকে স্টো 1, এইটাকে স্টো 1। আচ্ছা, স্টো 1 করার জন্য আগে তাহলে ইয়ে করবেন, এখানে হবে না কেন স্টো 1, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ আই নো ওয়াই 11 এটা হ্যাঁ আই বাই 11.4 সবার আসছে 37.89, তারপর কি স্টো 1, স্টেপ 1 ডান। এখন আমার লাগবে কি স্টেপ 2, বন্ডটা কত প্রাইস আমি বিক্রি করতে পারবো 4 বছর পর। নাও রিমেইনিং ম্যাচুরিটি কত 6, স্টো 1 এর পরে সেকেন্ড স্টেপে যে রিমেইনিং ম্যাচুরিটি বন্ডের প্রাইস বের করছি। সেকেন্ড স্টেপ অ্যাবাউট হোয়াট, টু ফাইন্ড আউট দ্য প্রাইস অফ দ্য বন্ড, যেই প্রাইসে আমি বন্ডটা 4 বছর পরে কি করতে পারবো বিক্রি করতে পারবো। সো এন হবে কত 6, আই বাই ওয়াই কত 11.4, পিভি সলভ করব, পিএমটি কত 8। আপনি যদি পিএমটি নেগেটিভ দেন ফিউচার ভ্যালু নেগেটিভ দিবেন। সো পিএমটি 8, ফিউচার ভ্যালু কত 100। বন্ডের প্রাইসিং করছি, বন্ড এট ম্যাচুরিটি কত পাওয়া যায় 100, সো ফিউচার ভ্যালু 100। সিপিটি পিভি কত আসে 85.78, তার মানে এই বন্ডটা 4 বছর পরে আপনি 85.78 এ বিক্রি করতে পারবেন। আমার পিএমটি যদি আমি পজিটিভ 8 ধরি, মানে আগে তো আমার নেগেটিভ ধরেছিল নেগেটিভ 8, তখন এফবি নেগেটিভ কেন যে কিনছে আপনি যদি আজকে টাকা যায় তাহলে ভবিষ্যতে টাকা আসবে, আজকে যদি টাকা আসে তাহলে ভবিষ্যতে টাকা চলে যাবে। তো মানে পিএমটি যদি নেগেটিভ হবে এফবি পজিটিভ হবে কেন আপনি তো বুঝতে পারতেছেন না ব্যাপারটা। পিএমটি যখন আমি সেম বলছি তখন বন্ড থেকে যদি আপনি কুপন পান প্রিন্সিপালও পাবেন, বন্ডে যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন, আর বন্ডে যদি আপনি ইস্যুয়ার হয়ে থাকেন তাহলে পিএমটিও দিতে হবে আচ্ছা প্রিন্সিপাল। আর আগের বার যেটা পিএমটি নেগেটিভ দিয়েছে ওটা তো আপনি কুপনটা রেগুলার বেসে একটা অ্যানুইটি ইনভেস্ট করেছেন, পাচ্ছেন ফিউচার ভ্যালু। দেখ দিস আর অল টাইম ভ্যালু অফ মানি, নাথিং এলস। কত আসছে 85.78 না, এটাকে পজিটিভ করে স্টো 2। এখন এই যে 1 এ আর 2 তে স্টোর করলেন, এই দুইটা যোগ করেই তো আপনি 4 বছর পর টোটাল ফিউচার ভ্যালু আপনার। তাহলে রিকল 1 প্লাস রিকল 2 যোগ করে যেটা হবে সেটা ফিউচার ভ্যালুতে বসায় দিব। রিকল 1 যোগ রিকল 2 ঠিক যোগ করে যেটা হবে সেটা ফিউচার ভ্যালুতে বসাবো। পিএমটি এখন দিয়ে দিব 0, পিএমটি এখন দিয়ে দিব 0। প্রেজেন্ট ভ্যালুতে কত দিব, যে বন্ড যে প্রাইসে বন্ডটা কিনেছি নেগেটিভ 85.507, যে 4 বছরের জন্য বন্ডটা কিনেছে সে তো 0 তে বন্ডটা কিনেছে, সো যে কিনেছে তার টাকা চলে যাবে, ঠিক আছে। সো 85.78 কেন, সে বন্ড কত দিয়ে কিনেছে 503075, সে বন্ডটা কিনেছিল কত দিয়ে 85.503075, এটা নেগেটিভ। আর ফিউচার ভ্যালু হচ্ছে 123 টাকা 68, এটা পজিটিভ। পিএমটি 0, এন কত 4, সলভ করবেন কি 9.67। আপনি কেনার সময় আপনার আশা ছিল এই বন্ডটা কিনে আমি 10.4 পাবো, 4 বছর হোল্ড করার পরে দেখলেন আমি পাইলাম কত 9.67, কমে গেল অনেকটা। 10 পয়েন্ট থেকে 9.6 কমে যাওয়া মানে হচ্ছে 9.67 কমে যাওয়া মানে হচ্ছে 73 বেসিস পয়েন্ট কমে যাওয়া। এখানে হলো ইন্টারেস্ট রেট রিস্ক, আমি বলছি সো 73 বেসিস কমা কিন্তু একটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য ম্যাসিভ। আপনার রিটার্ন অন অ্যাসেট 73%, 73 বেসিস পয়েন্ট কমে যাওয়া মানে একটা ফাইনান্সিয়াল কোম্পানির জন্য ম্যাসিভ। কেন ম্যাসিভ, কারণ এটা তো লেভারেজড। 73 বেসিস পয়েন্ট কমা মানে হচ্ছে আমার রিটার্ন অন ইকুইটি অনেক কমে যাবে। N6 I will go 11 মানে সেকেন্ড স্টেপটা পরে আমার 78 আসছে, 78 নেগেটিভ আসে। এটা পজিটিভ করে নেগেটিভই তো আসবে। আচ্ছা আপনি যদি কুপন পজিটিভ দেন প্রিন্সিপাল ফিউচার ভ্যালু পজিটিভ, এটা নেগেটিভই আসবে। ডোন্ট বদার অ্যাবাউট দ্য সাইড। তো
স্টোর টু ইউ আর ফাইন্ডিং আউট দ্য প্রাইস, আর যেহেতু আপনি ইনভেস্টর এই প্রাইসে বিক্রি করতে হবে, এটাকে পজিটিভ করে স্টোর করবে। এটা তো মাইনাস মাথায় কথা না হ্যাঁ। আমি ইনভেস্ট বুঝতে পারছেন? Clear? ওর জন্য নেগেটিভ ছিল, বায়ারের জন্য। হ্যাঁ। আমার পক্ষে তাহলে 9.67 কে বোঝা গেল। এই অঙ্কটাই 11.4 দিয়ে 9.4 দিয়ে করেন। এবার আর আমি আর কিছু বলবো না, আপনারা বলবেন। এই অঙ্কটাই রিমেম্বার, এটা কোন অঙ্ক? এক্সাম্পল 6। এই অঙ্কটায় আপনাকে আমি সময় দিব 3 মিনিটস, আচ্ছা 4 মিনিটস। এই যে এখন 25 বাজে, জাস্ট 25 হইল, 29 আমি এই যে অঙ্কটা দেখেন, সেকেন্ড ইনভেস্টর buys 10-year bond 85.50375, sells it for 4 years, bond is purchased, interest বেড়ে গেছে 9.4। আগের অঙ্কটা 11.4 এর জায়গায় 9.4। YTM বের করবেন, রিয়ালাইজড YTM। কত আসছে? 11 পয়েন্ট। গ্রেট, গ্রেট না? কেন গ্রেট? কারণ হচ্ছে আমার তো আশা ছিল এই বন্ডটা কিনে আমি 10.4 পাবো, আমি 11.16 পেলাম। দ্যাটস গ্রেট, বেটার অফ। কিন্তু আগের অঙ্কে ওয়ার্স অফ। আচ্ছা ফাইন। 4 বছর পরে। আচ্ছা এখন দেখেন, খেয়াল করেন, সবাই মনোযোগ দেন। Refer to the last two questions, example 4 and example 6. Example 4 এ আমি বন্ডটা কেনার পরে, সবাই মনোযোগ, example 4 এ আমি বন্ডটা কেনার পরে ইন্টারেস্টের সাথে সাথে বেড়ে গেছে। 4 বছর হোল্ড করছি, বিক্রি করছি, আমার রিটার্নটা আমার যে টার্গেট ট্র্যাজেক্টরি ছিল সেই অনুযায়ী যে YTM 10.4 হতো, ওখান থেকে কমে 9.67 হয়েছে। এখন এই যে 9.67 হলো, হোয়াট ইজ দ্য ড্রাইভার অফ দিস 9.67 অ্যাজ অপোজ টু 10.4? যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, আমার একটা সুবিধা হয়েছে। কি সুবিধা? আমি হায়ার রেটে রিইনভেস্ট করতে পারছি। দিস ইজ পজিটিভ ফর মি। আমি কুপনগুলোকে হায়ার রেটে রিইনভেস্ট করতে পারছি, কিন্তু বেশি দিন করি নাই। কয়দিন করছি? অনলি 4 ইয়ার। এটা যদি 9 বছর 10 বছর করতে পারতাম, বেনিফিটটা আরো বেশি হতো।
সো রিইনভেস্টমেন্ট ইনকামটা আমার জন্য পজিটিভলি এফেক্ট করছে বিকজ অফ ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট, বাট ইন্টারেস্ট রেট যদি 11.4 না হয়ে 10.4 থাকতো, বন্ডটা আমি 89 টাকা 66 পয়সায় বিক্রি করতে পারতাম। বিকজ অফ বিং 11.4 1% বেড়ে যাওয়ার কারণে বন্ডটা আমি বিক্রি করতে পারছি 85.78 এ। সো আমি যে 89 টাকা 66 পয়সায় বিক্রি করতে পারতাম বন্ডটা, আমার এক্সাম্পল 2 অনুযায়ী, এক্সাম্পল 2 অনুযায়ী আমি যে বন্ডটা 89 টাকা 66 পয়সায় বিক্রি করতে পারতাম, এই প্রাইসে আমি বিক্রি করতে পারলাম না। তার কারণ হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়েছে 11.4 হয়েছে 10.4 থেকে, মানে 1% বেড়ে গেছে। তার কারণে বন্ডের ভ্যালু 89.6 না হয়ে 85.78 হয়েছে। এইটা আমার জন্য নেগেটিভলি কাজ করছে। আর রিইনভেস্টমেন্ট ইনকামটা আমার জন্য পজিটিভলি কাজ করছে। কিন্তু রিইনভেস্টমেন্ট ইনকামটা যে আমার জন্য পজিটিভলি কাজ করছে সেটা কতটুকু পজিটিভ? আমার 37 টাকা 37 টাকা 34 পয়সা পাইতাম, ইন্টারেস্টের বাড়ার কারণে আমি পাইছি 37 টাকা 89 পয়সা, 34 পয়সা 89 পয়সা, মাত্র 35 পয়সা বাড়ছে বেশি। কিন্তু প্রাইস যে কমে গেল 89 66 জায়গায় 85 টাকা 78, প্রাইসটা বেশি কমলো। সো যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ার কারণে বন্ডের প্রাইসটা ফল করছে, এই ফলটা বেশি। আর ইন্টারেস্ট রেট বাড়ার কারণে আমার যে রিইনভেস্টমেন্ট আমি বেনিফিট হয়েছে, এই বেনিফিটটা কম। নেট অফে না, কনভেক্সিটি কেন, নেট অফে আমি কি হইছি? লুজার হইছি। নেটিং করে আমি কি হইছি? তার মানে হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারেস্ট বেড়ে গেলে বন্ডের প্রাইস কম পাইলাম, এই রিস্ককে আমরা কি বলি? ইন্টারেস্ট রেট রিস্ক। আর রিইনভেস্টমেন্টে বেনিফিট হইছি, বাট ইন্টারেস্ট কমে গেলে রিইনভেস্টমেন্ট ইনকামটা কম হইতো, ওই রিস্কটাকে কি বলে? রিইনভেস্টমেন্ট রিস্ক। এই এক্সাম্পল 4 এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট রিস্কটা রিইনভেস্টমেন্ট রিস্ককে ডমিনেট করছে। ইন্টারেস্ট রেট রিস্কটা রিইনভেস্টমেন্ট রিস্ককে কি করছে? ডমিনেট করছে। এন্ড যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ছে, প্রাইস কমছে, ইন্টারেস্ট রেট রিস্কটা আমার ফেভারে না, আমার এগেইনস্টে। আর রিইনভেস্টমেন্টটা আমার ফেভারে, আমার ফেভারে এটা ডমিনেটেড হয়েছে, আর আমার এগেইনস্টে এটা ডমিনেট করছে। সো আমার রিটার্নটা কি হবে? নেট অফ করলে রিটার্নটা কম আসবে। সো এই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট রিস্ক রিইনভেস্টমেন্ট রিস্ককে ডমিনেট করছে। ইনফ্যাক্ট এক্সাম্পল 6 এও ইন্টারেস্ট রেট রিস্ক রিইনভেস্টমেন্ট রিস্ককে ডমিনেট করছে। কিন্তু এইবার যেহেতু ইন্টারেস্ট কমে গেছে, ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে বন্ডের প্রাইস বাড়ছে, এটা আমার ফেভারে কাজ করছে, ডাইরেকশনটা আমার ফেভারে গেছে। রিইনভেস্ট স্টিল কিন্তু ইন্টারেস্ট রিস্ক রিইনভেস্টমেন্ট রিস্ককে কি করছে? ডমিনেট করছে। কিন্তু আগেরটা ডাইরেকশন, ইন্টারেস্টের ডাইরেকশন ছিল আপ, ওইটা আমার এগেইনস্টে। আর এবার ডাইরেকশনটা কি? ডাউন, এটা আমার ফেভারে। কিন্তু ওই জিনিসটা কিন্তু স্টিল সেম, ইন্টারেস্ট রিস্ক রিইনভেস্টমেন্ট রিস্ককে কি করছে? ডমিনেট করছে। কোয়েশ্চেন হচ্ছে এটা কি সবসময় করবে কিনা? আনসার হচ্ছে নো। তাহলে কখন রিইনভেস্টমেন্ট ইনকাম ইন্টারেস্ট রেট রিস্ককে ডমিনেট করবে? কখন রিইনভেস্টমেন্ট ইনকাম ইন্টারেস্ট রেট রিস্ককে ডমিনেট করবে? যদি বন্ডটা আমি 4 বছর হোল্ড না করে, মনে করেন বন্ডটা আমি 9 বছর হোল্ড করছি, তাহলে তো রিইনভেস্টমেন্ট থেকে রিটার্নটা আরো বেশি আসতো। আর 9 বছর পরে বন্ডের রিমেইনিং অ্যাকচুয়ালি অনলি 1 ইয়ার, তখন ইন্টারেস্ট বেড়ে গেলেও বন্ডের প্রাইস ফল তেমন একটা ইম্প্যাক্ট পড়তো না। তো আমি যদি অনেক দিন হোল্ড করি, তাহলে মেবি এট সাম ইয়ার পর্যন্ত হোল্ড করলে আমার রিইনভেস্টমেন্টটা ইন্টারেস্ট রেট রিস্ককে ডমিনেট করবে। মনে করেন এট দিস মোমেন্ট যে আমি বন্ডটা 9 বছর হোল্ড করছি এবং রিইনভেস্টমেন্ট রিস্কটা ইন্টারেস্ট রেট রিস্ককে ডমিনেট করছে। আমরা জানি না, ক্যালকুলেশন করে দেখতে হবে, মেবি এটা 9.2, মেবি এটা 9.6, আই ডোন্ট নো, ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো। কিন্তু এট দিস পয়েন্ট ধরে নেই যে আমরা 9 বছর হোল্ড করছি এবং এখন আমার জন্য পজিটিভ হয়েছে, রিইনভেস্টমেন্ট রিস্কটা পজিটিভ হয়েছে, ইন্টারেস্ট রেট রিস্কটা নেগেটিভ হয়েছে। মানে হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক ইন্টারেস্ট রেট রিস্ককে কি করছে? ডমিনেট করছে। তাহলে যদি এমন হয় 4 বছর হোল্ড করলে ইন্টারেস্ট রেট রিস্ক রিইনভেস্টমেন্টকে ডমিনেট করলো, 9 বছর হোল্ড করলাম রিইনভেস্টটা ইন্টারেস্ট রেট রিস্ককে ডমিনেট করলো, তাহলে মেবি 4 আর 9 এর মধ্যে কোনো একটা নাম্বার আছে, সেটা 8 হইতে পারে, 7 হইতে পারে, 5 হইতে পারে, ওই জন্য ক্যালকুলেট করে বুঝতে হবে। বাট দেয়ার ইজ আ নাম্বার
যতদিন হোল্ড করলে রিইনভেস্টমেন্ট রিস্ক আর ইন্টারেস্ট রেট রিস্ক একটা আরেকটাকে অফসেট করবে। এটা কি বোঝা গেল? মনে করেন এটা 8 বছর হোল্ড করলে হলো, তাহলে 8 কে আমরা বলবো ম্যাকিওলা ডিউরেশন। 8 কে আমরা বলবো ম্যাকিওলা ডিউরেশন। যখন দুটো রিস্ক সেম, যখন ইন্টারেস্ট রেট রিস্ক কত ম্যাকিওলা ডিউরেশন মেজার করছে, তাহলে কত বছর হোল্ড করলে ইন্টারেস্ট রেট রিস্ক এন্ড রিইনভেস্টমেন্ট রিস্ক একটা আরেকটাকে অফসেট করবে, সেটাই হচ্ছে কি ম্যাকিওলা ডিউরেশন। সেটাই হচ্ছে ম্যাকিওলা ডিউরেশন। আপনাদের বইতে এই ডেফিনিশনটা নাই, যে ডেফিনিশনটা আছে আমি পরে বলছি। তাহলে ম্যাকিওলা ডিউরেশন হচ্ছে কত বছর হোল্ড করলে আমার ইন্টারেস্ট রেট রিস্ক এন্ড রিইন, কারণ ইন্টারেস্ট রেট রিস্ক এন্ড রিইনভেস্টমেন্ট অলওয়েজ অপোজিট কাজ করবে। ইন্টারেস্ট রেট বাড়লে রিইনভেস্টমেন্ট রিস্ক আমার জন্য পজিটিভ, ইন্টারেস্ট রেট রিস্ক আমার জন্য নেগেটিভ। ইন্টারেস্ট রেট কমলে ইন্টারেস্ট রেট রিস্ক আমার জন্য পজিটিভ, রিইনভেস্টমেন্ট রিস্ক আমার জন্য নেগেটিভ। এটা অলওয়েজ মানে আর কে কত ডমিনেট করবে এন্ড ডাইরেকশন কোন দিকে তার উপর ডিপেন্ড করবে আমার রিটার্নটা কেমন আসবে। বাট একটা নাম্বার অফ ইয়ার্স আছে, এতদিন পর্যন্ত হোল্ড করলে দুইটা এক্স্যাক্টলি মিলে যাবে, তখন ওটার নাম হবে হ্যাঁ, ওটার নাম হচ্ছে ম্যাকিওলা ডিউরেশন। বলেন আপনার বেশি। ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ না হয় তাহলে আমার এই রিস্ক নাই, বাট ইন্টারেস্ট রেট অলওয়েজ চেঞ্জ হবে। In reality, interest rate will change all the time. It won't be that simple. Okay? Clear? আচ্ছা, এখন তাহলে ম্যাকিওলা ডিউরেশন আমরা বুঝে গেলাম। ম্যাকিওলা ডিউরেশন আরেকটা ডেফিনিশন আছে। ম্যাকিওলা ডিউরেশনের আরেকটা ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। কি বললাম? ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স মানে কি? ফার্স্ট অফ অল, আমি যে বন্ডটা কিনছি, এই বন্ডটা কত বছরের বন্ড? তাহলে এক, আমি টি বলি টাইম, 2, 3 এভাবে কত 10 পর্যন্ত। তাহলে আমি কি করব, এই 1, 2, 3, 4, 5, 6 সবগুলোকে যোগ করব, কিন্তু সবগুলোকে সমান ওয়েট দিব না। ওয়েটেড এভারেজ যখন বলছি তাহলে কোয়েশ্চন হচ্ছে ওয়েটটা কত, মানে 1 বছরের ওয়েট কত পাবো, 2 বছরের ওয়েট কত পাবো। এটা একটা ক্যাশ ফ্লো আছে না? ক্যাশ ফ্লো কত? 8, 8, 8, লাস্টেরটা কত? 108। এদের একটা প্রেজেন্ট ভ্যালু আছে প্রত্যেকের। এই 8 এর প্রেজেন্ট ভ্যালু বের করব, এই 8 এর প্রেজেন্ট ভ্যালু বের করব। ডেফিনেটলি সেকেন্ড 8 এর প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দ্যান কয় 8 এর। আর ইন্টারেস্টের অ্যাসাম্পশন আমরা ধরছি কত, সে 10.4 ই ধরলাম, করে এটা বের করলাম। কোনটার প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি হবে? লাস্টেরটার। লাস্টেরটার শুধু 8 না, 108। ইয়েস, তাই না? সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে যেটা আমি পাই সেটাই তো 85.50 না বন্ডের প্রাইস। তো ওয়েট হচ্ছে, একের ওয়েট হচ্ছে এই প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। 2 এর ওয়েট হচ্ছে এই প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। 3 এর ওয়েট হচ্ছে এই প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই, তার মানে কি প্রত্যেকটা টাইমের যে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি ক্যাশ, প্রত্যেকটা টাইমের ক্যাশ ফ্লো যে প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি, ওই প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই কি টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে সবচেয়ে ওয়েট বেশি পাবে কে? সবচেয়ে ওয়েট বেশি পাবে কে? 10। কারণ 10 এ আমার ক্যাশ ফ্লো কত? 108, এটা প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি হবে। তাহলে যেহেতু 10 এর ওয়েট সবচেয়ে বেশি, যখন আমি ওয়েটেড এভারেজ করব, মানে এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা, এভাবে করে সবচেয়ে ওয়েট যেহেতু 10 পাচ্ছে, তাহলে ম্যাকিওলা ডিউরেশন 10 এর কাছাকাছি হবে না? ম্যাকিওলা ডিউরেশন কি হবে? 10 এর কাছাকাছি হবে। মনে করেন এটা 8 হইল, তাহলে 8 কে আমরা বলবো কি? 1 into PV, 2 into PV, 3 into PV। 1 into weight। ওয়েটটা কিভাবে বের করলাম? 8 ডিভাইড বাই টোটাল, ঠিক আছে? প্লাস 2 into weight প্লাস 3 into weight। ওকে, 10 108 না হয় 8 হতো, তাহলে 1 ই এটা 8 কখনো হবে না। আমি কি পাবো? বেশি প্রিন্সিপাল পাবো। আচ্ছা, এখন চিন্তা করেন
তাহলে ম্যাকুলার ডিউরেশন মানে এভাবে ক্যালকুলেট করে পাচ্ছি, এই জন্য আপনার বইতে ডেফিনিশনটা হচ্ছে ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। অফেন আপনি ডেফিনিশনটা দেখবেন ম্যাকুলার ডিউরেশনটা কি ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। অ্যান্ড ওয়েটটা কিভাবে ডিসাইড করছি, যে ইয়ার ওই ইয়ারের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই কি টোটাল প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, আর আমি এটার সাথে কি বলছি, ম্যাকুলার ডিউরেশন ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স, যত বছর হোল্ড করলে ইন্টারেস্ট রেট রিস্ক এন্ড রিইনভেস্ট একটা একটাকে অফসেট করবে। আপনাদের বাসায় হোমওয়ার্ক হচ্ছে এই ম্যাকুলার ডিউরেশন আমি যেটা দেখালাম এটা নিজেরা খাতা কলমে করে বের করবেন। অবভিয়াসলি ক্যালকুলেটর তো লাগবে, কিন্তু কাগজ কলমে করবেন, এক্সেলে করবেন না, খাতাই করবেন, নিজে নিজে লিখবেন, নাম্বারগুলো ক্যালকুলেট করবেন, করে লিখবেন, লিখে লিখে ওয়েট গুলো বাইর করবেন, সময় যত লাগুক ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা আপনি পরীক্ষায় করছেন না, আপনি নিজে করবেন টু হ্যাভ ইউর আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এটা বাসায় করবেন, ম্যাকুলার ডিউরেশনটা বের করবেন এই অঙ্কটা। হ্যাঁ, রেজাল্টটা পাচ্ছে ম্যাকুলার ডিউরেশন। এটা বই এক্সাম্পল নাই, ওই যে এক্সাম্পল 1টা করলেন না 10.4, ওই বন্ডটাই, ওই বন্ডটারই কি ম্যাকুলার ডিউরেশন বের করছি। এই যে ম্যাকুলার ডিউরেশনের পরে তো আমার রিইনভেস্টমেন্ট রিস্ক ইন্টারেস্ট রেট ডমিনেট করবে না, আমি এটাই বলছি, ধরে ম্যাকুলার ডিউরেশন আসলে 8, এই যে এটা এই ওয়েটেড এভারেজ করে এখানে একটা নাম্বার পাবেন না 7 হোয়াটএভার, সো মনে করেন যে নাম্বারটা কত আসছে 7, সো 7 যদি ম্যাকুলার ডিউরেশন হয় তার মানে কি, আমি যদি 7 বছর হোল্ড করি তাহলে এক্স্যাক্টলি 7। ওকে, সো আমি যদি 7 বছর হোল্ড করি তাহলে ইন্টারেস্ট রিস্ক এন্ড রিইনভেস্টমেন্ট রিস্ক একটা একটাকে কি করবে, এইখানে অফসেট করবে, অফসেট করবে এই বন্ডের ক্ষেত্রে। ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে না, মানে আমি এই বন্ডটা যদি কিনি আর 7 বছর যদি হোল্ড করি, ইন্টারেস্টের বাড়ুক কমুক, একটা একটাকে যেহেতু অফসেট করবে, আমার রিয়ালাইজড ওয়াইটিএমটা কি হবে না, এফেক্টেড হবে না। বাইরের হোল্ডার কোনটা? না, আমি তো বাইরের হোল্ড না, আমি 7 বছর হোল্ড করি। ওকে, আচ্ছা, এখন আমি যদি 8 বছর হোল্ড করি তাহলে কি হবে, তাহলে রিইনভেস্টমেন্ট রিস্ক ইন্টারেস্টের রিস্কে। ওকে, আমি যদি 6 বছর হোল্ড করি, ওকে, এখন আপনাকে বলি, আমি এই বন্ডটা কিনলাম, এই বন্ডটার ম্যাকুলার ডিউরেশন 7, আমার ইন্টারেস্টের ভিউ হচ্ছে ইন্টারেস্ট বাড়বে। এখন আমি কত বছর বন্ডটা হোল্ড করব, 7 গ্রেটার দ্যান 7 লেস দ্যান 7, ইন্টারেস্ট বাড়বে ক্লাস তো পড়ে যাবে তাহলে আমার গ্রেটার দ্যান 7, কেন, আমার ভিউ হচ্ছে ইন্টারেস্ট বাড়বে। ইন্টারেস্ট বাড়লে কোনটা বেনিফিট, রিইনভেস্টমেন্ট। 7 বছর হোল্ড করলে তো রিইনভেস্টের ইন্টারেস্টের একটা একটা অফসেট করবে, আমি 7 বছরের বেশি হোল্ড করি তাহলে রিইনভেস্টমেন্টটা ইন্টারেস্টের রিস্ককে ডমিনেট করবে। যেহেতু রিইনভেস্টমেন্টটা আমার জন্য বেনিফিট আর ইন্টারেস্টের রিস্কটা আমার জন্য এগেইনস্টে, তাহলে নেটে আমি কি হব, বেনিফিট। আমার যদি ভিউ আর ইন্টারেস্ট পড়ে যাবে, তাহলে 7 বছরের আগেই বেঁচে দিতে হবে। ক্লিয়ার? ইন্টারেস্টের সিস্টেম কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা সবাই বুঝছেন? ওকে, ফাইন। কিভাবে বলছিলেন যে ওয়েটটা হচ্ছে ওয়েটটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এক তো 1 কেজি ক্যাশ ফ্লোটা আসবে, ওটা প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। বইয়ে আছে বইয়ে আছে এটা করবে, হ্যাঁ, 500 বছরের তৈরি এক্সিবিট কত বলে দেন, বইয়ে আছে, বাট আপনি নিজেরা ক্যালকুলেট করবেন। লাগে নাই। ওকে, এখন চিন্তা করেন, শেষ হয় নাই কিন্তু, মনোযোগ। এই যে ম্যাকুলার ডিউরেশন পেলাম 7.0093, ওকে, 7.0093 আমার 29। এই বন্ডের ওয়াইটিএম কত ছিল, 10.4, 1 প্লাস ওয়াইটিএম ডিভাইডেড বাই এম, এখানে এম হচ্ছে 1 কারণ এটা অ্যানুয়াল পে বন্ড। এটা কি বন্ড, সেমি অ্যানুয়াল বন্ড হলে এটা 2 দিয়ে ভাগ হইতো। এই ক্যালকুলেশনটা করলে আমরা যেটা পাবো সেইটার নাম হচ্ছে মডিফাইড ডিউরেশন। সেটার নাম কি, মডিফাইড ডিউরেশন। সেটার নাম কি, মডিফাইড ডিউরেশন। ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াইটিএম ডিভাইডেড বাই পিরিয়ডিসিটি, মানে সেমি অ্যানুয়াল হলে 2, অ্যানুয়াল হলে 1, কোয়ার্টারলি হলে 4। হ্যাঁ, সোজা কথা, ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইট। Macular duration divided by 1 plus periodic yield is called modified duration.
কি বলে? এটা তো আমি ম্যাথ পার্টটা বুঝলাম, ক্যালকুলেশন পার্টটা Modified বুঝলাম। duration. মডিফাইড ডিউরেশন, আপনি আমি বললে কি হবে না? হাফ ইয়ার জন্য 2 দিয়ে ভাগ হইতো। ওকে, আচ্ছা মডিফাইড ডিউরেশন কি মিন করে? মডিফাইড ডিউরেশনের পিছনে একটা ম্যাথ আছে, কিন্তু ম্যাথটা আমাদের জানা মানে করতে হবে না, কিন্তু আমি জাস্ট আপনাদের জানার সূত্রে বলি যে ইল্ড চেঞ্জ হলে প্রাইস চেঞ্জ হয়। সো প্রাইস আর ইল্ডের একটা ফর্মুলা আছে। সো ইন টার্ম আপনি ইল্ডের সাপেক্ষে যদি আপনি ফার্স্ট ডেরিভেটিভ করেন ডিফারেনশিয়াল ক্যালকুলাস, সো ফার্স্ট ডিফারেনশিয়াল করলে যেটা আপনি রেজাল্ট পান ওইটাই হচ্ছে মডিফাইড ডিউরেশন। সো আপনারা যখন কোনো না কোনো লেভেলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছেন, সো ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ এন্ড সো অন। সো ফার্স্ট ডেরিভেটিভ মানে বন্ডের প্রাইস আর ইল্ডের যে সম্পর্কটা, যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইল্ডের সাপেক্ষে যখন আপনি ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, যে রেজাল্টটা হবে ওইটাই কি মডিফাইড ডিউরেশন। এটা লাগবে না, আমরা জাস্ট বলছি এটা ম্যাকুলার ডিউরেশন থেকে মডিফাইড ডিউরেশন বের করা যায়। ম্যাকুলার ডিউরেশন তো ক্যালকুলেশন আপনি শিখে ফেলছেন। ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইন ইজ ইকুয়ালস টু মডিফাইড ডিউরেশন। তাহলে এটা কত হয় ক্যালকুলেট করেন, আপনাদের কাছে তো ক্যালকুলেটর আছে। 7.0029 ডিভাইডেড বাই 1 প্লাস পয়েন্ট, এটা 104 ছিল তো, ডিভাইডেড বাই 2, 104 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5.2, তাহলে 1.052। ও 2 লাগবে না, সরি দেন 1 ছিল, সরি 7.0029 ডিভাইডেড বাই 1.104। কত আসছে? 6.415। ওকে, আমরা ধরে নিই এটা 6.4। ওকে, সবাই আমার সাথে আছেন তো? ওকে, মডিফাইড ডিউরেশন ইজ 6.4। মডিফাইড ডিউরেশন কত? 6.4। আচ্ছা, একটু ব্যাক করি, ব্যাক করে এখানে আসি। এই অঙ্কটা আমরা বলছিলাম ম্যাকুলার ডিউরেশন যে 7.0029 আসছে, এটা কিভাবে আসছে? ওয়েটেড এভারেজ, রাইট? ওয়েট গুলো হচ্ছে তাদের প্রেজেন্ট ভ্যালু ওই পিরিয়ডে। জিরো কুপন বন্ডের ম্যাকুলার ডিউরেশন কত হবে? জিরো কুপন বন্ডের কোনো কুপন নাই, তাহলে 1, 2 থেকে 9 পর্যন্ত সবগুলোর ওয়েট হচ্ছে 0, কারণ কোনো ক্যাশ ফ্লো নাই তো। 1 থেকে 9 পর্যন্ত কোনো ওয়েট নাই, জিরো ওয়েট। তাহলে 100% ওয়েট কে পাবে? তাহলে জিরো কুপন বন্ডের ম্যাকুলার ডিউরেশন ইজ ইকুয়াল টু ইটস ম্যাচুরিটি। জিরো কুপন, এটা একদম মনে রাখবেন সবসময় সারা জীবনের জন্য। জিরো কুপন বন্ডের ম্যাকুলার ডিউরেশন হচ্ছে তার ম্যাচুরিটি সমান। কেন বুঝতে পারছেন? জিরো কুপন বন্ডের ম্যাকুলার ডিউরেশন তার কিসের সমান? তার ম্যাচুরিটি সমান। ওকে, আচ্ছা এখন আমি একটু গো ব্যাক, আবার ইয়েতে যাই। মডিফাইড ডিউরেশন কত পেলাম এই অঙ্কে? 6 পয়েন্ট। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে, সবাই মনোযোগ দেন, ইন্টারেস্ট রেট যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়, তাহলে বন্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট চেঞ্জ হবে ইজ দ্য মডিফাইড ডিউরেশন। 6.4 মানে হচ্ছে যদি এখন ইন্টারেস্ট রেট 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়, বন্ডের প্রাইস চেঞ্জ হবে অ্যাপ্রক্সিমেটলি 6.4%। 100 বেসিস পয়েন্ট চেঞ্জ মানে কত? 1%। এখন বন্ডের দাম কত? 85.50 এত। সো 85.50 6.4% কত হয়? বের করবে, এত টাকা চেঞ্জ হবে। যদি ইন্টারেস্ট রেট বাড়ে বন্ডের প্রাইস কমবে, যদি ইন্টারেস্ট রেট কমে বন্ডের প্রাইস বাড়বে। সো 85.503075 মাল্টিপ্লাইড বাই 6.4% করলে যে অ্যামাউন্টটা পাবেন, ইন্টারেস্ট রেট 100 বেসিস পয়েন্ট বাড়লে এত টাকা কমবে, ইন্টারেস্ট রেট 100 বেসিস পয়েন্ট কমলে এত টাকা বাড়বে অ্যাপ্রক্সিমেটলি। আমি বারবার অ্যাপ্রক্সিমেটলি বলছি, তার কারণ হচ্ছে এটা এক্স্যাক্টলি এত হবে না, একটু কম বেশি হবে। কেন একটু কম বেশি হবে? বিকজ হচ্ছে বন্ডের প্রাইস এন্ড ইল্ডের যে রিলেশনশিপ, দ্যাট ইজ নট লিনিয়ার। মডিফাইড ডিউরেশন আপনাকে যে মেজারমেন্টটা দিচ্ছে দ্যাটস এ লিনিয়ার এস্টিমেশন, কিন্তু বন্ডের প্রাইস এন্ড ইল্ডের রিলেশনশিপটা কি? কনভেক্স। সো যখন ইল্ড অল্প চেঞ্জ হবে, ডিফারেন্সটা খুব বেশি হয় না, এটা অ্যাপ্রক্সিমেশনটা কাজ করবে। সো ইল্ড বাড়লে বন্ডের প্রাইস কমবে, ইল্ড কমলে বন্ডের প্রাইস বাড়বে। ইয়েস, বাড়ার সময় বেশি বাড়বে, কমার সময় কম কমবে। দ্যাটস দ্য নেচার অফ কি? কনভেক্সিটি। কনভেক্সিটিতে পড়ে যায়। সো 6.4 মডিফাইড ডিউরেশন, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ইন্টারেস্ট রেট যদি 100 বেসিস পয়েন্ট বাড়ে,
বন্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 6.4% কমবে। ইন্টারেস্ট রেট যদি 100 বেসিস পয়েন্ট কমে তাহলে বন্ডের প্রাইস 6.4% বাড়বে। ইন্টারেস্ট যদি 50 বেসিস পয়েন্ট বাড়ে 3.2 হবে। 10 বেসিস পয়েন্ট হইলে ইউ ক্যান ক্যালকুলেট, রাইট? আচ্ছা, এখন বলি এই বন্ডে তাহলে 6.4 পেলাম, তাহলে আপনি আমাকে বের করে দেন তো কত টাকা চেঞ্জ হবে। 85.503075 মাল্টিপ্লাইড বাই 6.4% কত হয়? 5.48। তাহলে আমরা বলতে পারি না এই বন্ডের প্রাইস যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয় তাহলে বন্ডের প্রাইস 5.48 টাকা চেঞ্জ হবে। এই 5.48 কে আমরা বলবো ডলার ডিউরেশন। আপনাদের বইতে বলছে মানি ডিউরেশন, একই কথা। মানি ডিউরেশন অথবা ডলার ডিউরেশন, এটা কি কত পার্সেন্ট না কত টাকা চেঞ্জ হবে। 100 বেসিস পয়েন্ট ইন্টারেস্টের চেঞ্জ হলে বন্ডের প্রাইস 5 টাকা 48 পয়সা চেঞ্জ হবে। এই 5 টাকা 48 পয়সাকে আমরা বলছি মানি ডিউরেশন। আর 6.4টাকে আমরা বলছি মডিফাইড ডিউরেশন। মডিফাইড ডিউরেশনের কারণে জি ভেক্টর ফলো হয়ে যায় মানে মানি ডিউরেশন 5.42 4 যেটা আসছে আপনার। ওকে, আচ্ছা এখন আমরা একটা ঐকিক নিয়ম তাহলে ধরি। দুটো তো একই জিনিস, একটা পারলে একটা পার্সেন্টেজ একটা অ্যামাউন্টে। এখন বলি ঐকিক নিয়ম অঙ্ক। 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে বন্ডের প্রাইস চেঞ্জ হবে 5 টাকা 40 পয়সা। 1 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে কত হবে? 5 টাকা 40 ডিভাইডেড বাই 100। এটাকে আমরা বলবো DV01 বা ডলার ভ্যালু অফ বেসিস পয়েন্ট। আপনাদের বইতে হয়তো প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট আছে বা PV01 ও বলে। PVBP প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট অথবা DVBP ডলার ভ্যালু অফ বেসিস পয়েন্ট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট 1 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে বন্ডের প্রাইস কত টাকা চেঞ্জ হবে, নট পার্সেন্ট, বন্ডের প্রাইস কত টাকা চেঞ্জ হবে, দ্যাট ইজ কল্ড প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট। তাহলে দেখেন ম্যাকুলার ডিউরেশন জানলে মডিফাইড ডিউরেশন জানা যায়, মডিফাইড ডিউরেশন জানলে ডলার ডিউরেশন জানা যায়, ডলার ডিউরেশন জানলে প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট জানা যায়। অপোজিট ইজ অলসো ট্রু, প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট জানলে ডলার ডিউরেশন জানা যায়, ডলার ডিউরেশন জানলে মডিফাইড ডিউরেশন জানা যায়, মডিফাইড ডিউরেশন জানলে ম্যাকুলার ডিউরেশন জানা যায়। price value of dollar duration প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট। 1 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে এটা যদি আপনি ক্যালকুলেট করতে পারেন তাহলে 10 বেসিস পয়েন্ট হলে কত 10 দিয়ে গুণ করবেন, 20 বেসিস পয়েন্ট হলে কত, ইটস ভেরি ইফেক্টিভ, ক্যালকুলেট করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। প্রাইস ভ্যালু আর ডলার ভ্যালু একই কথা। মডিফাইড ডিউরেশনের যেটা আছে 100 বেসিস পয়েন্ট আর এটা হচ্ছে ইউনিট বেসিস পয়েন্ট। ইয়েস, ওকে, এটা বডি ম্যাকুলার ডিউরেশনের ফর্মুলা। আমরা যেটা টেবিলে দেখাইছি ওটা এখানে ফর্মুলায় দেখাইছে, দরকার নাই ফর্মুলা, এই ফর্মুলাগুলো দরকার নাই, আমি যেভাবে শিখাইছি। আচ্ছা এখন সবাই ক্যালকুলেটর নেন, বুঝছেন? আচ্ছা আমরা যে অঙ্কটা করলাম 10 বছরের বড়, মডিফাইড ডিউরেশন বের করছি কত, 6.4 সামথিং আসছে, রাইট? কিভাবে বের করছি? আগে ম্যাকুলার ডিউরেশন বের করছি, কিভাবে বের করছি সেটা আপনাদের হোমওয়ার্ক দিছি, আপনাদের বইতে করে দেওয়া আছে। ক্যালকুলেটর নেন, এটা আমরা বন্ড ফাংশন দিয়ে করব। চলে যান বন্ডে, সেকেন্ড 9, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড 9 দিলে আপনি কি পাচ্ছেন? 8 পাচ্ছেন। আমার এই বন্ডটা কত বছরের বন্ড? 10 বছরের বন্ড। তাহলে ডেট গুলো আমি এমন ভাবে বসাবো যাতে 10 বছর কভার করে। এখন ডেটটা কত আছে এটাই রাখেন, খালি আপনি রিডেমশনে যে কি করবেন 10 বছর যোগ করে দিবেন। মানে হচ্ছে এখন যদি আপনার থাকে 1/1/2010 তাহলে রিডেমশনে যে করবেন 1/1/2020, এভাবে ডেট দিলেই তো 10 বছর কভার করে। সো ডেট দেওয়াটা আমি শিখাইছি, ওকে। আচ্ছা মনে করেন আজকে মনে করেন যে আজকে তারিখ বসান, আজকের তারিখ কত? 3.8 তো আজকে হচ্ছে 3.0819 তারপরে এন্টার দেন। 3.0819 আসছে না?
তারপর এন্টার দেন। সো মার্চ 8 2019 ডাউন অ্যারো দেন। কুপন চাবে, কুপনটা কত ছিল আমাদের অঙ্কে? যে বন্ডটা নিয়ে কাজ করছিলাম একদম শুরু থেকে 8% বন্ড ছিল না, তাহলে কুপন হচ্ছে 8 টাইপ করে এন্টার দেন। 8 টাইপ করে এন্টার দেন, তারপর ডাউন অ্যারো দেন। রিডেমশন ডেট দিবেন হচ্ছে 3.0829 3.0829, তারপরে এন্টার। তাহলে মার্চ 8 2029 আসবে, বুঝতে পারছেন? তারপর ডাউন অ্যারো দেন। ডাউন অ্যারো দিলে কি বলে রিডেমশন ভ্যালুটা 100, তারপর ডাউন অ্যারো দেন 360 অথবা অ্যাকচুয়াল রাখেন, সমস্যা নাই। এটা আমাদের জন্য এসিটি মানে অ্যাকচুয়াল, 360 মানে 3360, এটা আমাদের জন্য অত এফেক্ট করবে না। এসিটি রাখেন। রিডেমশন ডেটের পরে রিডেমশন ডেটের পরে এসিটি আসছে না, আরবি 100 মানে পাস্ট, এর আরবির পরে এসিটি আসছে। আরবি মানে রিডেমশন ভ্যালু 100, ফিউচার ভ্যালুতে কত পাবেন? 100 পাবেন, মানে বন্ডটা যখন রিডিম হবে কত পাবেন? 100 পাবেন, দ্যাটস 100। এটা চেঞ্জ করতে হবে না, আরবি অলওয়েজ 100 করবেন। এই ক্ষেত্রে যখনই বন্ড ফাংশন যাবেন অলওয়েজ আরবি 100, এখানে হাত দিবেন না। ওকে, ডাউন অ্যারো এসিটি রাখেন। 360 আসলে সেকেন্ড এন্টার দেন, এটা কি আসে না? আসবে। সেকেন্ড এন্টার দেন, দেখেন এসিটি আসবে। সেকেন্ড এসিটি আনেন। ওকে, এসিটি কি এসিটি মানে অ্যাকচুয়াল, এটা ডে কাউন্ট কনভেনশন। সেকেন্ড ডেট কত আপনার এসিটি আছে না, এই তো, আর কিছু করতে হবে না। হ্যাঁ, আপনি মানে লাস্ট ক্লাস করেন নাই, রাইট? এই জন্য। তারপর ডাউন অ্যারো দেন। তারপর ডাউন অ্যারো দেওয়ার পরে এইটাকে 1/y করতে হবে। সেকেন্ড এন্টার। ওকে, 1/y, কিছু করতে হবে না এখন। সো 1/y ডিসপ্লেতে আসছে। ডাউন অ্যারো, ইল কত? 10.4 টাইপ করে এন্টার। বুঝতে পারছেন? এটা ইল ওয়াইটিএম। তারপর ডাউন অ্যারো, পিআরআই আসছে না, সিপিটি প্রেস করতে হবে। 85 পয়েন্ট সিপিটি প্রেস করব। সিপিটি প্রেস এন্টার না, সিপিটি প্রেস। 10.4 থেকে এন্টার দিতে হবে। 10.4 দিয়ে এন্টার দিতে হবে। তারপর ডাউন অ্যারো, পিআরআই যখন আসবে সিপিটি 85.503075 আসছে সবার। এরপর ডাউন অ্যারো দেন, যাদের প্রফেশনাল ক্যালকুলেটর তারা দেখেন, এআই তারপরে দেখেন। তারপর ডাউন অ্যারো দেন 6.34 এটা কিন্তু 6.34 ই ছিল। আমরা 6.4 ক্যালকুলেট করছি কেন? কারণ এটা তো 7.0029 ছিল, আমরা এটা নিই নাই। না, আমার এসিটি আসছে, এসিটি ফোর আমি কি করছি? ডাউন অ্যারো এআই কি সিপিটি করবে আচ্ছা, এটা 2/y যখন থাকবে সেকেন্ড এআই কি সিপিটি করবে না, এআই বের করার দরকার নাই তো আমাদের। ইল 10.4 বসানোর পরে ডাউন অ্যারো দিয়ে প্রাইস আসছে, প্রাইস বের করবে। সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। প্রাইস কি সরাসরি আসবে না ক্যালকুলেট করতে হবে। ওকে, ডিউরেশন 6.34 আসছে সবার আসছে 6.34, আজ আসে নাই কার? ডিউরেশনটা অটোমেটিক আসবে। দাঁড়ান, হ্যাঁ এই ইলটা আপনার নাই, 10.4 আপনারটা বুঝছেন? এটা ইয়ে ক্যালকুলেটর এটা কত? হচ্ছে, প্রফেশনাল না। প্রফেশনাল হইলে এটা অবশ্যই আসতো। এটা প্রাইস, হ্যাঁ, ইলটা 10.4 জাস্ট ডাউন অ্যারো। ওয়েট বলেন, কার কি কোশ্চেন আছে বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা, 6.34 ডিইউআর অটোমেটিক চলে আসছে। কার আসে নাই হাত তুলে? না, আমি আসে নাই কার, যাদের এসেছি সবার আসছে। আচ্ছা, আপনারটা নাই। যাদেরটা ইয়ে ক্যালকুলেটর মানে শুধু BA2 প্লাস, তাদেরটা এটা আসবে না। তাদেরকে ওই যে কষ্ট করে একটু করতে হবে। আরেকটা মেথড আছে, পরে দেখাবো নেক্সট। আচ্ছা, স্টিল देयर ইজ ওয়ে টু ডু ইট। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে 6.34 আসলো, এটা কোন ডিউরেশন?
এটা মডিফাইড ডিউরেশন, এটা মাথায় রাখবেন। এটা কি ডিউরেশন? এটা কি ডিউরেশন? ডোন্ট ওয়ারি। এটা কোন ডিউরেশন? মডিফাইড ডিউরেশন। আপনি যদি মডিফাইড ডিউরেশন জানেন তাহলে আপনি কি ম্যাকেলার ডিউরেশন ক্যালকুলেট করতে পারবেন না? কিভাবে করবেন? ডলার ডিউরেশন না না, মডিফাইড ডিউরেশনের সাথে 1 প্লাস yt এর গুণ দিলেই হয়ে যাবে, ম্যাকেলার পেয়ে গেলেন। এটা 8 দিব। কেন এই দিবেন না আমাকে এটা বলেন? It's a bond that gives you 8% coupon. Why you are giving 6? হ্যাঁ, so then হচ্ছে মডিফাইড পেলে ম্যাকেওলা ক্যালকুলেট করতে পারবেন। ম্যাকেওলা ডিউরেশন divided by 1 plus periodic yield equals to modified duration. Now solve it. Okay, এই ফর্মুলাটা আপনার বইতে আছে। So if you know Macula, then you can find modified. If you know modified, you can calculate Macula. কোনটা? এটা শিখাচ্ছি ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, বাট ক্যালকুলেশনের জন্য কি কি লাগবে এটা আমি আপনাকে ক্যালকুলেটর দেখাচ্ছি। গুড করে দিবেন 1 প্লাস y কে, যেটা বের হলো এটা মডিফাইড। আবার বলছি, যেটা বের হলো 6.34 এটা কি মডিফাইড। আমাদের ক্যালকুলেটরে যে ডিউরেশনটা বের হয় এটা মডিফাইড। সিপিটি পিআরআই করে যেটা বের হবে সেটা মডিফাই। হ্যাঁ, ডিউরেশন আমার এসডিটি 19 রাইট? 6 কেন? 8 এন্টার। এটা 26 কেন? এটা হবে 29। ওকে, 8.08 ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? দ্যাট উইল বি আ বিগ লিস্ট, হয়তো আরো এর আধা ঘন্টা লাগবে কিছু শিখলাম। লাস্টে আমরা কি কি শিখলাম এটা একটু বলি। উই লার্ন ম্যাকুলার ডিউরেশন, we learned modified duration, we learned dollar duration, price value of basis point, modified duration ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করা যায় সেটাও শিখছি। আগামী দিন এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট ফাংশন ছাড়া আরেকটা মেথড আছে যেটা অ্যাপ্রক্সিমেট মডিফাইড ডিউরেশন, যাদের প্রফেশনাল ক্যালকুলেটর নাই তাদের জন্য এবং যাদের আছে তাদের জন্য আরেকটা ওয়ে আছে to find out the modified duration. এইটা আমরা নেক্সট শুক্রবার দেখব। কালকে আপনাদের অল্টারনেটিভ ক্লাস হবে। আচ্ছা, এরপরে যেটা দেখব সেটা বাই দিস টাইম আপনারা হোমওয়ার্কটা করেন। কোনটা হোমওয়ার্ক দিছি? ম্যাকুলার ডিউরেশন বের করা। দেন আমরা দেখব ইফেক্টিভ ডিউরেশন। ইফেক্টিভ ডিউরেশন আমরা ক্যালকুলেশন ওই একই ফর্মুলা বাট এটার মেকানিজমটা বলবো, এটার অ্যাকচুয়াল ক্যালকুলেশন আমরা বিহাইন্ড ক্যালকুলেশনটা লেভেল দিতে দেখব। এছাড়া কি দেখব? এছাড়া আমরা দেখব ডিউরেশন তো বুঝলাম, প্রপার্টিজ অফ ডিউরেশন দেখবো, যার মধ্যে একটা জিনিস আমরা অলরেডি পেয়ে গেছি, জিরো কুপন বন্ডের ডিউরেশন কত? ইকুয়াল টু ইটস ম্যাচুরিটি। এরকম কিছু প্রপার্টিজ আছে, কিন্তু ডিউরেশন শুধু জানলেই হবে না, উই নিড টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট কনভেক্সিটি। তো আমরা কনভেক্সিটি শিখবো। ডিউরেশন আর কনভেক্সিটি শেখা হলে এই চ্যাপ্টার শেষ। তারপর আমরা চলে যাব হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস, ওইটা সহজ চ্যাপ্টার, থিওরিটিক্যাল, ভেরি ইজি। ফিক্সড ইনকামের দি মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে লাস্টটা। আজকে এই পর্যন্ত। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সব নিয়ে আসবেন, ওই দিন আমরা আলাপ করবো।